আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সামনেই তোমাদের কিন্তু জিএসটি পরীক্ষা। এখন এই জিএসটি পরীক্ষা নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত। তোমার টেনশন করার কোনো কারণ নেই। ইংলিশের ভয়কে জয় করার জন্য আমি কিন্তু তোমাদের ইতিপূর্বেই জিএসটির জন্য দুইটি ক্লাস নিয়েছি, লেকচার 1 এবং লেকচার 2। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের জিএসটি কে বেস করে আমাদের আজকের টপিক ওয়াইজ ক্লাস, সেটা হচ্ছে প্রিপোজিশনের ক্লাস লেকচার 3। অর্থাৎ আজকের যে আমাদের লেকচারটা আছে, আজকের লেকচারটা হচ্ছে আমাদের লেকচার 3। এখনো তুমি যদি লেকচার 1 এবং লেকচার 2 না দেখে থাকো, তাহলে অবশ্যই আদিল স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমরা লেকচার 1 এবং লেকচার 2 এটা তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাসে আমরা পুরো প্রিপোজিশন এর গোষ্ঠী উদ্ধার করব। অর্থাৎ প্রিপোজিশন কিভাবে পরীক্ষায় আসে, প্রিপোজিশনটা কিভাবে ফাংশন করে, এবং এই প্রিপোজিশন থেকে ঘুরাইয়া ফিরাইয়া কিভাবে প্রশ্ন হয়, এবং প্রিপোজিশনগুলো কিভাবে আমাদের প্রশ্নের ভিতরে কনফিউশন তৈরি করে, সবকিছু আজকের আমরা একটা ক্লাসের মাধ্যমে জানবো, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত, যা তোমার বেস তৈরি করার জন্য যেমনই ভাবে ভূমিকা রাখবে, তেমনই ভাবে তোমার অ্যাডমিশনে কিন্তু অনেক বেশি তোমাকে হেল্পফুল করবে, তোমার ইংলিশের কনফিডেন্সকে, তোমার প্রশ্নকে সলভ করার ক্যাপাবিলিটিকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। প্রথমেই হচ্ছে হোয়াট ইজ প্রিপোজিশন। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো প্রিপোজিশন মানে কি, তুমি আমাকে বলবা যে ভাইয়া প্রিপোজিশন মানে হচ্ছে, তোমরা অনেকে বিভক্তি বলবা, তারপরে হচ্ছে যে একটার সাথে আরেকটা, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে কানেকশন, এই কানেকশনটা যেটা মেক করে সেটাকে আমরা প্রিপোজিশন বলি। তোমরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলবা। দেখো এখানে ডেফিনেশনটা আমরা কি বলতে পারি। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট এস্টাবলিশেস আ রিলেশন, একটা সম্পর্ক স্থাপন করে। তার মানে প্রিপোজিশন এটা অবশ্যই একটা কি করতে স্থাপন করতে হবে বলতো, একটা সম্পর্ক স্থাপন করতে হবে বিটুইন আ নাউন অর আ প্রোনাউন। নাউন অর প্রোনাউন, তাহলে এক নাম্বার কি পাইলাম নাউন, দুই নাম্বার পাইলাম আমরা হচ্ছে প্রোনাউন। তাহলে এই প্রিপোজিশনটা এটা সম্পর্ক কার সাথে স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে নাউনের সাথে, সম্পর্ক স্থাপন করবে প্রোনাউনের সাথে। আর কারো কার সাথে কি সম্পর্ক স্থাপন করতে পারবে, চলো একটু দেখি। এন্ড দ্য আদার ওয়ার্ডস অফ দ্য গিভেন দ্য সেন্টেন্স, এবং অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে আমাদের এই প্রিপোজিশন। এটা আমরা এই প্রিপোজিশন যে নামটা আছে এই নামটার মধ্যেই কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু পেতে পারি। দেখো প্রিপোজিশন এর যদি বানানটা আমি লিখি, তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। তোমাকে যদি বলে ভাইয়া প্রি মানে কি, তুমি বলবা ভাইয়া যে প্রি মানে হচ্ছে পূর্বে, ওকে। আর পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে তোমার অবস্থান। প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে পূর্বে কার পূর্বে, অর্থাৎ অবস্থানটা কার, তাহলে এই যে এক নাম্বার হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি বলতো প্রোনাউন। এক নাম্বার হচ্ছে নাউন, এক নাম্বার হচ্ছে নাউন, আর একটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন, নাউন এবং হচ্ছে প্রোনাউন, যে দুইটা ক্লাস কিন্তু এটা হচ্ছে এই যে নাউনটা এটা কিন্তু লেকচার 1-এ আমরা আলোচনা করেছি, এবং এই প্রোনাউন যেটা এটা কিন্তু আমরা লেকচার 2-তে আলোচনা করেছি, লেকচার 2-তে আমরা আলোচনা করেছি, এবং আজকে আমরা লেকচার 3-তে প্রিপোজিশন নিয়ে আলোচনা করতেছি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু একটা কনসেপ্ট বের হয়ে আসে, সেটা হচ্ছে যে নাউন এবং প্রোনাউনের পূর্বেই কেবলমাত্র কি বসতে পারে বলতো, প্রিপোজিশন বসতে পারে। নাউন এবং প্রোনাউন ছাড়া আর কারো পূর্বে প্রিপোজিশন বসতে পারে না। এই কারণেই কিন্তু আমি যদি বলি যে I write this was আচ্ছা what actually write about what is, আচ্ছা এখানে দেখি হোয়াট ইজ, এই যে একটা সেন্টেন্স লিখলাম, হোয়াট ইজ অ্যাকচুয়ালি রাইট অ্যাবাউট, হোয়াট ইজ অ্যাকচুয়ালি রাইট অ্যাবাউট, ঠিক আছে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাতে এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউট এটাও কিন্তু একটা কি বলতো, এই অ্যাবাউটটা এটাও কিন্তু একটা প্রিপোজিশন এর মতো দেখতে, প্রিপোজিশন। কিন্তু এরপরে দেখো তো কোনো নাউন বা কোনো প্রোনাউন আছে, কোনো নাউন বা কোনো প্রোনাউন আছে,
কোনো নাউন বা প্রোনাউন কিন্তু এখানে নাই। যেহেতু কোনো নাউন বা প্রোনাউন নাই, হ্যাঁ, যেহেতু কোনো নাউন বা প্রোনাউন নাই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই যে অ্যাবাউট যেটা আছে, এই অ্যাবাউটকে কিন্তু আমরা প্রিপোজিশন বলতে পারি না। এই অ্যাবাউটকে আমরা কি বলবো? এই অ্যাবাউটকে আমরা হচ্ছে একটা অ্যাডভার্ব বলবো। এই অ্যাবাউটকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। ঠিক আছে? অনুরূপভাবে ইন, এরপরে হচ্ছে উইথ, ঠিক আছে? এই যে প্রিপোজিশন, আমরা একটু পরে এক্সাম্পল দেখবো যে বিভিন্ন রকম প্রিপোজিশন গুলো যেগুলো আছে, এই প্রিপোজিশন গুলোকে আমরা কিন্তু সবসময় একটা তখনই আমরা প্রিপোজিশন বলতে পারবো যখন এই প্রিপোজিশন গুলো কোনো নাউন অথবা কোনো প্রোনাউনের পূর্বে বসবে। ধরো এটা একটা নাউন বা প্রোনাউন, ঠিক আছে? নাউন বা প্রোনাউনের পূর্বে যখন বসবে তখনই কেবল আমরা এটাকে প্রিপোজিশন বলতে পারবো। কিন্তু এই যে ইন, উইথ, আউট যে প্রিপোজিশন গুলো আছে, যে কোনো ধরনের প্রিপোজিশন যদি তারপরে নাউন না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে প্রিপোজিশন বলতে পারবো না, অথবা প্রোনাউন যদি না থাকে তখনও কিন্তু প্রিপোজিশন বলতে পারবো না। তাহলে কি বলবো? তখন সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব বা অন্য পার্টস অফ স্পিচ কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, যেমন এখানে সম্পর্ক স্থাপন করতেছে, দেখো হি জাম্পড ইনটু দ্য ওয়াল, ঠিক আছে? এখানে WALL ওয়াল। আচ্ছা, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এই যে জাম্প এটা হচ্ছে ভার্ব। এখন সে জাম্প করেছে, কোথায় জাম্প করেছে? ইনটু দ্য ওয়াল, ঠিক আছে? অর্থাৎ ওয়ালের উপর দিয়ে সে হচ্ছে জাম্প করেছে। তাহলে দেখো এই ইনটুকে আমরা প্রিপোজিশন বলতেছি বিকজ অফ এখানে একটা কি আছে? নাউন আছে। দ্য পেন ইজ অন দ্য টেবল, তাহলে দেখো এই যে টেবল এটা একটা কি? একটা তোমার নাউন, এটা একটা নাউন। তাহলে নাউন হওয়ার কারণে তার পূর্বে এই অনটা হচ্ছে একটা প্রিপোজিশন। হি প্রেজেন্ট, আচ্ছা, হি প্রেজেন্ট ইজ ইনসাইড দ্য বক্স। আচ্ছা, এখানে হিজ প্রেজেন্ট, ঠিক আছে? হিজ প্রেজেন্ট ইজ ইনসাইড দ্য বক্স। ওকে, তাহলে এই যে বক্স হচ্ছে তোমার একটা নাউন, তাহলে নাউনের পূর্বে এই যে ইনসাইড, ইনসাইডকে আমরা কি বলতেছি? ইনসাইডকে বলতেছি আমরা একটা প্রিপোজিশন। তাহলে আমরা ওভারঅল এখন কি বললাম বা বুঝলাম বলতো? প্রিপোজিশনটা হচ্ছে এটা বাক্যের মধ্যে যেটা নাউন এবং প্রোনাউনের সাথে অন্যান্য যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, একটা কানেকশন স্থাপন করে, সেটাকে আমরা কি বলি? প্রিপোজিশন বলতে পারি। আরেকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বেই কেবলমাত্র প্রিপোজিশন বসতে পারে, নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোথাও প্রিপোজিশন বসতে পারে না। 2 নাম্বার। 3 নাম্বার যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে যদি কোনো প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন না থাকে তাহলে সেটাকে আমরা প্রিপোজিশন বলতে পারি না, সেটাকে আমরা অ্যাডভার্ব অর আদার্স পার্টস অফ স্পিচ আমাদেরকে বলতে হবে। ওকে, আমরা এই মোটামুটি কিন্তু 3টা কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হলাম। এবারে আসো যে ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানি। প্রথম একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে দে আর closed class of words which means no new preposition. Closed clause মানে কি? এর মানে হচ্ছে no new preposition gets added to the language. অর্থাৎ প্রিপোজিশন এগুলো গ্রামারিয়ান যারা আছে এই গ্রামারিয়ানদের মাধ্যমে এগুলো কিন্তু ফিক্সড, অর্থাৎ এখানে কোনো রকম তুমি নতুন করে কোনো প্রিপোজিশন কিন্তু অ্যাড করতে পারবে না। অর্থাৎ যা অ্যাড হয়ে গেছে অলরেডি এই পর্যন্তই সীমাবদ্ধ, শেষ। অর্থাৎ তুমি নতুন করে কোনো প্রিপোজিশন বানাতে পারবা না। এই জন্য এটাকে কি বলা হবে বলতো? এই প্রত্যেকটা প্রিপোজিশন হচ্ছে এক একটা মানে প্রিপোজিশন গুলো ক্লোজড ক্লাস, অর্থাৎ এর মধ্যে কোনো আর নতুন ইনক্লুড করা যাবে না। উই ইউজ আ ফিক্সড সেট অফ প্রিপোজিশন, আমরা কেবলমাত্র এই যে প্রিপোজিশন গুলো আছে সেই প্রিপোজিশন গুলো যেগুলো ফিক্সড করা আছে সেগুলোকে জাস্ট আমরা ইউজ করতে পারবো, বাট উই ক্যান নট মেক এনি সিঙ্গেল প্রিপোজিশন, আমরা কোনো সিঙ্গেল প্রিপোজিশনকে মেক করতে পারবো না। গট ইট? ওকে। 2 নাম্বার যে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে প্রিপোজিশনস ডু নট হ্যাভ এনি ফর্ম, ঠিক আছে? এই প্রিপোজিশনের কোনো ফর্ম নাই। দে ক্যান নট বি প্লুরাল, অর্থাৎ এই যে প্রিপোজিশন যেগুলো আছে এগুলো কখনো প্লুরাল হতে পারে না। যেমন আমরা দেখি যে একটা হচ্ছে বিসাইড, অনেকেই মনে করতে পারে যে এই যে বিসাইডস, এই বিসাইডসটা হচ্ছে তোমার এই বিসাইড সিঙ্গুলার আর এই বিসাইডস হচ্ছে প্লুরাল। এইরকম কিন্তু কোনো রকম কনসেপ্ট কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে যাবে না। অর্থাৎ প্রিপোজিশনের কোনো রকম ক্যান নট বি প্লুরাল, অর্থাৎ এটা প্লুরাল হতে পারে না এবং এটা কিন্তু পজিটিভও হতে পারে না। যেমনটা আমরা কিসের ক্ষেত্রে দেখি? প্রোনাউনের ক্ষেত্রে দেখি। প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে হিজ, তারপরে হচ্ছে হার, এই প্রোনাউন গুলো কিন্তু আমরা দেখতে পারি, ঠিক পজিটিভ গুলো দেখতে পারি, বাট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো রকম পজিটিভ কিন্তু হবে না। ঠিক আছে? এরপর হচ্ছে এটার কোনো ইনফ্লেকশন আমরা দেখি না, অর এনিথিং এলস, বা অন্য কোনো কিছু আমরা দেখতে পারি না। 3rd নাম্বার যে ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে most of the prepositions have many different contextual and natural uses, অর্থাৎ
প্রত্যেকটা প্রিপোজিশনের কিছু কন্টেক্সচুয়াল এবং ন্যাচারাল ইউজেস আছে, কন্টেক্সচুয়াল এবং হচ্ছে ন্যাচারাল ইউজেস আছে। কন্টেক্সচুয়াল ইউজেসটা কিরকম, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটা হচ্ছে মেক ফ্রম আর একটা হচ্ছে মেক অফ। মেক ফ্রম আর হচ্ছে কি বলতো মেক অফ। যখন আমরা বলতেছি যে মেক ফ্রম বা মেড ফ্রম, ঠিক আছে, মেড মানে কি, মেড মানে হচ্ছে তৈরি হওয়া, রাইট? তো মেড ফ্রম মানে হচ্ছে যে যেই জিনিসটা, ধরো কোনো একটা জিনিস দিয়ে, কম্পোনেন্ট দিয়ে কোনো একটা জিনিস যদি বানানো হয়, তাহলে যেই জিনিসটা বানানো হয় যদি দুইটাকে আলাদা করা যায়, দুইটাকে যদি কি করা যায়, আলাদা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেড ফ্রম বলতে পারি, রাইট? আর যদি আলাদা করা না যায়, অর্থাৎ একসাথে মিলিত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মেক অফ বা মেড অফ বলি। এই যে কন্টেক্সচুয়াল যে তোমার প্রিপোজিশন গুলো, এটাই বলতেছে যে এইগুলোর কি ক্ষেত্র বিশেষ বিভিন্ন রকম ব্যবহার আছে, আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোর ন্যাচারাল ব্যবহারও আমরা দেখতে পারি। যেমন যে কোনো জায়গায় যদি আমরা লিভ করি, ঠিক আছে, লিভের ক্ষেত্রে আমরা কি বসাই বলতো, ইন বসাই, লিভ ইন। তারপরে হচ্ছে কোনো কিছুর সাথে যদি বুঝাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা উইথ বসাই। এটাই হচ্ছে তোমার ন্যাচারাল ইউজেস, ঠিক আছে, ন্যাচারাল ইউজেস। সো ইট ইজ ইজি টু বি কনফিউজড অ্যাবাউট প্রিপোজিশন। সুতরাং যেহেতু এইটার দুইটা ডিফারেন্ট মিনিং, একটা হচ্ছে তোমার কন্টেক্সচুয়াল আর একটা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, যেহেতু কন্টেক্সচুয়াল আলাদা, ন্যাচারাল আলাদা, দুইটা হওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক বেশি আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই। আচ্ছা, এরপরে ফোর্থ যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে সামটাইমস আ প্রিপোজিশনস ওয়ার্কস অ্যাজ নাউন। এই প্রিপোজিশনও অনেক সময় কি হতে পারে বলতো, নাউন হতে পারে। একটু পরে আমরা এক্সাম্পল কিন্তু দেখব। এই প্রিপোজিশন আবার কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্রিপোজিশন আবার অ্যাডভার্ব হতে পারে, এই প্রিপোজিশন গুলো আবার কি হতে পারে, প্রিপোজিশনও হতে পারে। প্রিপোজিশন ক্যান বি ওয়ান, প্রিপোজিশন একটা হতে পারে, প্রিপোজিশন ডবল হতে পারে, প্রিপোজিশন 3 হতে পারে, অর ইভেন মোর ওয়ার্ডস, ঠিক আছে, অনেক কয়টা ওয়ার্ড মিলেও একটা প্রিপোজিশন হতে পারে। যেমন আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কিন্তু একটা প্রিপোজিশন হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ তখন হবে, ঠিক আছে। তারপর ইনক্লুডিং, ঠিক আছে, আমরা কিন্তু এটাকে একটা প্রিপোজিশন বলতে পারি। অ্যালং উইথ, এটাও কিন্তু একটা প্রিপোজিশন হতে পারে। ওকে, আচ্ছা, প্রিপোজিশন উইথ টু অর মোর ওয়ার্ডস আর কল্ড ফ্রেজাল প্রিপোজিশন। এই যেটা বললাম যে একাধিক যদি প্রিপোজিশন একসাথে মিলিত হয়, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, এগুলো যে প্রিপোজিশন গুলো আছে, এগুলোকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলি। সাম কমনলি ইউজড ফ্রেজাল প্রিপোজিশন, যেমন কিছু, এই যে এখানে দেওয়া আছে যে ইন কেস অফ, এটা একটা প্রিপোজিশন, এটাকে বলা হয় কি, বলা হয় বলতো, এই নামটা মনে রাখো। এইটা অনেক সময় কিন্তু দিয়ে দিবে যে হুইচ টাইপ অফ প্রিপোজিশন ইজ দিস, ঠিক আছে। এই ধরো ইন কেস অফ দিল, তারপরে বিটুইন দিল, তারপরে হচ্ছে অ্যামং দিল, অ্যামিডস্ট দিল, এইরকম কয়েকটা প্রিপোজিশন দিয়ে তোমাকে প্রশ্ন করলো যে এইখানে ইন কেস অফ হুইচ টাইপস অফ প্রিপোজিশন, এটা কোন টাইপস অফ প্রিপোজিশন, তখন তোমাকে কি দিতে হবে, তখন তোমাদের দিতে হবে এটা হচ্ছে একটা কি বলতো, ফ্রেজাল প্রিপোজিশন। ইন কেস অফ, তারপরে হচ্ছে এই যে বিকজ অফ, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার এই যে ইনস্টেড অফ, তারপরে বাই ওয়ে অফ, অন বিহাফ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, অন দ্য সাইট অফ, এই অল দিস থিংস আর, এই যতগুলো প্রিপোজিশন আছে এগুলো সব হচ্ছে কি বলতো, ফ্রেজাল প্রিপোজিশন। তাহলে দেখো আমরা এর মাধ্যমে কিন্তু মোটামুটি 4টা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে আমরা অবহিত হলাম। প্রথম কথা হচ্ছে এই প্রিপোজিশন গুলো ক্লোজড ক্লাস, অর্থাৎ এর নতুন কোনো প্রিপোজিশন আর আনা হবে না, অর্থাৎ এগুলো সবগুলোই কি বলতো, ফিক্সড। সেকেন্ড, আরেকটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে যে এটার কোনো সিঙ্গুলার বা প্লুরাল কোনো ফর্ম নাই এবং এটার কোনো পজিটিভও হতে পারে না। থার্ড যে জিনিসটা জানলাম, সেটা হচ্ছে এখানে অনেক বেশি কনফিউশন আছে প্রিপোজিশনের মধ্যে, বিকজ এখানে আমরা দেখি যে কন্টেক্সচুয়াল মিনিং আলাদা, আবার হচ্ছে প্রত্যেকটা প্রিপোজিশনের এক একটা ন্যাচারাল ইউজও আছে, আবার কন্টেক্সচুয়াল ইউজও আমরা দেখতে পারি। তারপরে 4 নাম্বার যে বিষয়টা জানলাম, সেটা হচ্ছে এই প্রিপোজিশন এটা মাল্টি ডাইমেনশনাল ওয়েতে এটা কিন্তু পার্টস অফ স্পিচ হতে পারে, এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে, আবার প্রিপোজিশনও হতে পারে। প্রিপোজিশন, এরপরে 5 নাম্বার যে জিনিসটা জানলাম, প্রিপোজিশন একটা হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, 4টা ওয়ার্ডও মিলেও একটা প্রিপোজিশন হতে পারে। তখন আমরা অধিক যদি হয়, সেগুলো প্রিপোজিশন গুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলবো। এর উদাহরণস্বরূপ আমরা দেখলাম ইন কেস অফ, বিকজ অফ, তারপরে আছে ইন লিউ অফ, ঠিক আছে, ইন লিউ অফটা এখানে নাই, ইন লিউ অফ, বাই ওয়ে অফ, অন বিহাফ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, এরপর আছে অন দ্য সাইট অফ। অল দিস প্রিপোজিশনস আর ফ্রেজাল প্রিপোজিশন। আই হোপ তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এখন আসো টাইপস অফ প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো কত প্রকার। প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ ফার্স্ট যে থিং, প্রিপোজিশন অফ টাইম, এই যে অন, তারপরে হচ্ছে অ্যাট, ইন, ফর্ম, ফর, সিন্স, এগো, বিহাফ, টিল, আনটিল, বাই, ইটিসি, এগুলো দ্বারা কি বলছে বলতো, টাইমকে রেফার করে। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে কি বলি বলতো, প্রিপোজিশন অফ টাইম।
এরপরে আছে প্রিপোজিশন অফ প্লেস, যেগুলো দ্বারা প্রিপোজিশন, যেই প্রিপোজিশনগুলো দ্বারা প্লেস অথবা ডাইরেকশন, প্লেস অথবা ডাইরেকশন বা দিককে নির্ণয় করে, সেই প্রিপোজিশনগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে এগুলোই, যে অন, অ্যাট, ইন, বাই, ফ্রম, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, আপ ঠিক আছে মানে হচ্ছে উপরে, অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে, এরপরে হচ্ছে বিটুইন মানে হচ্ছে দুইজনের মাঝে, অ্যামং অনেকজনের মাঝে, থ্রু ভিতর দিয়ে, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড মানে হচ্ছে কি বলতো, মানে হচ্ছে পাশে, অ্যাবভ উপরে, ওভার উপরে, তারপরে হচ্ছে আন্ডার হ্যাঁ নিচে, বিলো নিচে, তারপরে বিনিথ আছে নিচে। এরপরে আসে সেটা হচ্ছে প্রিপোজিশন অফ এজেন্টস, ঠিক আছে, এজেন্টস অর থিংস, ঠিক আছে, অর্থাৎ মালিকানা। এজেন্টস বলতে এখানে তোমার মালিকানা বোঝায় এমন প্রিপোজিশন আছে, মালিকানা বোঝায় এমন প্রিপোজিশন আছে। সেগুলো কি কি? ধরো এই যে অফ, ঠিক আছে, অর্থাৎ অফ মানে হচ্ছে মালিকানা বোঝায়, ঠিক আছে, যে দ্য পেন কি, স্কুল অফ দি, স্কুল অফ মাইন্ড আমাদের স্কুল, তাহলে আমাদের মানে আমার স্কুল, তাহলে কি এই যে দ্য পেন অফ মাইন্ড আমার পেন, তাহলে অফটা কি বলছে? মালিকানা বোঝাচ্ছে। এরপর হচ্ছে ফর, বাই, উইথ, অ্যাবাউট, এই সবগুলো কি বলতো? প্রিপোজিশন অফ এজেন্টস, মানে মালিকানা বোঝায় এমন টাইপ অফ প্রিপোজিশন। তারপরে হচ্ছে ফ্রন্ট অফ, কন্ট্রারি টু, এগুলো কি বলতো? তারপরে হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু, এগুলো হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। 4 নাম্বার কি বললাম? ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন গুলো কি? এগুলো সবগুলো কি জেনে রাখবা, এগুলো সবই হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। ইনস্টেড অফ, অন, অফ টু, আউট টু, তারপর উইথ রিগ্রেট, হ্যাঁ, ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন রেফারেন্স টু, ইন এডিশন টু, ইন রিগার্ড টু, এই সবগুলোই হচ্ছে তোমার ফ্রেজাল প্রিপোজিশন। আই হোপ তোমরা এই বিষয়টা ক্লিয়ার। এবারে আসো মূল পড়াশোনা, সেটা হচ্ছে এই যে বিটুইন আর এমং, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। বিটুইন এবং এমং এখান থেকে পরীক্ষার অ্যাডমিশনে হিউজ টাইপ অফ প্রশ্ন হয়, বিভিন্ন ঘুরাইয়া পেঁচাইয়া এখান থেকে প্রশ্ন হয়। জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। বিটুইন, এই বিটুইনটা আমরা তখন ব্যবহার করব যখন তোমার দুইজনের মাঝে কোনো একটা রিলেশন বুঝাবে, অর্থাৎ রেসিপ্রোকাল কোনো দুইজনের মাধ্যমে বুঝাবে, এইটা একটা কথা। আরেকটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল রিলেশন বুঝাবে। কি বুঝাবে বলতো? রেসিপ্রোকাল রিলেশন। রেসিপ্রোকাল রিলেশন জিনিসটা কি একটু পরে বুঝবা। বিটুইন ইজ ইউজড হোয়েন টু এন্টাইটিস, যখন হচ্ছে দুইজনের মাঝে তোমার বিষয়টা বুঝাবে, দুইজনের মাঝে যখন মধ্যকার কোনো অ্যাকশনকে রেফার করবে তখন হচ্ছে বিটুইন। আর এমংটা কখন? এমং ইজ ইউজড ফর মোর দ্যান টু এন্টাইটিস, ঠিক আছে, যখন তোমার দুইজনের উপরে, দুইজনের অধিক যখন হবে, তখন যদি তোমার রিলেশন বুঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা এমং বসাবো। উদাহরণ দেখি। দ্য ডাইং ফাদার divided his property amongst all children. Between you and me, the former is the captain of our team. তাহলে দেখো এই যে ইউ একটা আবার মি একটা, তার মানে কয়টা বলো তো? দুইটা। তাহলে তুমি এবং আমি, আমাদের দুইজনের মধ্যে দ্য ফার্মার ইজ অর্থাৎ ইউ তুমি, ঠিক আছে, ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে কে বলতো? তুমি। তাহলে এই যে দুইজনের মাঝে রেফার করতেছে, এই কারণে এখানে কি হইলো বলতো? এখানে তোমাদের বিটুইন হইলো, ঠিক আছে। আর এমং কখন হইতো? যদি এখানে দুই না থেকে অনেকগুলো থাকতো, ঠিক আছে। ধরো আমি বললাম যে এমং আস ইউ আর দা বেস্ট, ঠিক আছে। এই যে অ্যামং আস অর্থাৎ আমাদের মাঝে, আমাদের এখানে তো অনেকেই, দুইয়ের অধিক বুঝাচ্ছে তাই না? তাহলে আমাদের মাঝে, ঠিক আছে, যেহেতু বুঝাচ্ছে এই কারণে কি বসলো এখানে? অ্যামং বসলো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে অ্যামংস্ট। এইখান থেকে তোমাদের একটা কনসেপ্ট বের হয়, সেটা হচ্ছে এই যে অ্যামং, এখানে লিখে অ্যামং ভার্সেস অ্যামংস্ট, অর্থাৎ সেটা এসটি আছে। অ্যামং ভার্সেস অ্যামংস্ট, এই দুটার ভিতরে পার্থক্যটা কি? এই দুটার ভিতরে খুব সিম্পল একটা পার্থক্য। অ্যামং এবং অ্যামংস্ট এর ভিতরে খুব সিম্পল একটা পার্থক্য আছে। পার্থক্যটা দেখো, এই অ্যামং যেটা আছে, অ্যামংটা এটা সবসময় কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ডের আগে হবে, কনসোনেন্ট সাউন্ডের আগে হবে। আর এই অ্যামংস্ট যেটা আছে, এটা হচ্ছে তোমার ভয়েল সাউন্ডের আগে হবে। বুঝলা? ভয়েল সাউন্ডের আগে হবে। যেমন দেখো এই যে অল আছে, তাহলে অল বলতে শুরুতে কি আছে? এ আছে। এই কারণে এখানে যদি অ্যামং হয় নাই, এখানে কি হয়েছে? অ্যামংস্ট হয়েছে। এখানে কি হয়েছে বলতো? অ্যামংস্ট হয়েছে।
আবার এখানে দেখো যে এখানে অ্যামং আস, হ্যাঁ এখানে অ্যামং আস, এখানে এই ইউটা কিন্তু একটা ভয়েল, তাহলে এখানে কিন্তু আমার মিস্টেক হয়েছিল যে এখানে কিন্তু অ্যামংস্ট হবে, এখানে কি হবে বলতো অ্যামংস্ট হবে। যদি এমন থাকতো যে অ্যামং পিপল বা অ্যামং দ্য গ্রুপ, অ্যামং দ্য GROUP, অ্যামং দ্য গ্রুপ ইউ আর দ্য বেস্ট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যামংটা রাইট থাকতো। বাট এখানে অ্যামংস্ট, এখানে ইউ যেহেতু আছে, ইউ থাকার কারণে এখানে কি হবে বলতো এখানে অ্যামংস্ট হবে। তো এখান থেকে আরেকটা কনসেপ্ট আমরা শিখলাম, সেটা হচ্ছে এই যে অ্যামং আর হচ্ছে অ্যামংস্ট, এই দুটার ভিতরে পার্থক্য। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন অ্যামং অ্যান্ড অ্যামংস্ট, অ্যামং এবং অ্যামংস্ট ভিতরে পার্থক্য কি? অ্যামং যেটা আছে, অ্যামংটা সবসময় কনসোন্যান্ট সাউন্ড, যে লেটারগুলো আছে কনসোন্যান্ট এর আগে বসে অ্যামং, আর যেগুলো ভয়েল সাউন্ড তার আগে বসে কি বলতো, তার আগে বসে হচ্ছে অ্যামংস্ট। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম, এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে এই বিটুইন, এটা দুইজনের মাঝে যদি রিলেশন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হয়। আর অ্যামং যেটা আছে, এটা যদি টু এর বেশি যদি ইন্টাইটিস বুঝায় বা টু এর বেশি যদি রিলেশন বুঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যামং বা অ্যামংস্ট বসে, অ্যামং বা অ্যামংস্ট বসে, অ্যামংস্ট বসে। অ্যামং বসে কোথায়? অ্যামং বসে হচ্ছে তোমার কনসোন্যান্টের ক্ষেত্রে, কনসোন্যান্ট যদি তারপরে সাউন্ড থাকে তার পূর্বে অ্যামং, আর অ্যামংস্ট বসে যদি তারপরে ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যামং বসে। এবারে আসো আমরা কিছু এক্সাম্পল লিখি, একটু মনোযোগ দাও, একটু গভীর মনোযোগ দাও, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু মনোযোগ দাও, এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, ধরো বললাম যে হি না এ ডিল ওয়াজ সাইন্ড, এখানে ধরো একটা তোমার প্রিপোজিশন, এরপরে ধরো বাংলাদেশ, বাংলাদেশ, চায়না এন্ড ইন্ডিয়া, এই জায়গাগুলো থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা একটু ঝটপট এখানে না দেখে তোমরা একটু কমেন্টে এটার অ্যান্সারটার সাথে সাথে দেওয়ার চেষ্টা করো যে আসলে এখানে তোমার বিটুইন হবে, বিটুইন হবে নাকি হচ্ছে তোমার অ্যামং হবে। পরীক্ষায় এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসবে, পরীক্ষায় এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। তারপরে ধরো দা এরিয়া ওয়াজ ডিভাইডেড, এখানে কি বিটুইন হবে নাকি হচ্ছে তোমার অ্যামং হবে? ঝটপট তোমরা একটু কমেন্টে সাথে সাথে তোমরা অ্যানসার করার চেষ্টা করো। ওকে, 50 কান্ট্রিজ, 50 কান্ট্রিজ। এরপরে ধরো হি ডোনেটেড all his wealth, WELTH, all his wealth, এখানে বিটুইন হবে নাকি হচ্ছে তোমার অ্যামং হবে? একটু ঝটপট করে বলো। 10 চিলড্রেন, এটা যে কত বড় এবং কত বিশাল একটা তোমার যে কি বলে এটাকে, একটা সুন্দর একটা রুলস, যে রুলসটা পরীক্ষকদের অনেক বেশি প্রিয় এবং থেকে প্রিপোজিশন থেকে যদি প্রশ্ন আসে আর এই জায়গাটা প্রশ্ন ধরবে না বা এই জায়গা থেকে তোমার একটু টাচ করে প্রশ্ন করবে না, এমনটা কিন্তু হয় না। প্রত্যেকটা সময়ে আমরা দেখি যে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন বিভিন্ন অ্যাডমিশনে, বিসিএস এ, বিভিন্ন জবগুলোতে এইগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। দেখো, আমরা একটু আগে কি পড়লাম বলতো? একটু আগে আমরা পড়লাম যে এই যে বিটুইনটা আছে, এই বিটুইনটা এটা কয়জনের মাঝে যুক্ত হয়? দুইজনের মাঝে যখন কোনো রিলেশন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমাদের বিটুইন যুক্ত হয়। আর দুইয়ের অধিক যদি কোনো রিলেশন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি বলতো? সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে তোমার যে অ্যামং হবে। এর সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করেছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে যদি রেসিপ্রোকাল রিলেশন হয়, রেসিপ্রোকাল রিলেশন হয় এবং আরেকটা যুক্ত করো, সেটা হচ্ছে তোমার ডেফিনিট নাম্বার যদি হয়, ডেফিনিট নাম্বার। অর্থাৎ যে যদি কোনো ডেফিনিট নাম্বার হয়, যেমন ধরো এই যে 50 কান্ট্রিজ, ঠিক আছে, 50 কান্ট্রিজ, যে দ্য এরিয়া ওয়াজ ডিভাইডেড
50 কান্ট্রিজ, এই যে 50 কান্ট্রিজ এটা একটা কি বলতো ডেফিনিট একটা ইয়া না, মানে ডেফিনিট একটা নির্দিষ্ট একটা নাম্বার না। তো এই নির্দিষ্ট যদি নাম্বার হয় তাহলে সেই জায়গায় এমন হবে না, বরং সেখানে কি হবে বলতো বিটুইন হবে। দ্য এরিয়া হ্যাজ ডিভাইডেড বিটুইন 50 কান্ট্রিজ। অনুরূপভাবে এই যে 10 চিলড্রেন এটা একটা কি বলতো 10 জন শিশু। 10 জন শিশু বলতে পারো স্যার এখানে তো 2 এর অধিকের মধ্যে রিলেশন বোঝাচ্ছে। ইয়েস 2 এর অধিকের মধ্যে রিলেশন, কিন্তু 2 এর অধিক হওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা ডেফিনিট একটা কি বোঝাচ্ছে বলতো একটা ডেফিনিট নাম্বারকে তোমার প্রতিনিধিত্ব করতেছে, একটা ডেফিনিট নাম্বারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে। একটা ডেফিনিট নাম্বারের উপরে যেহেতু একটা সম্পর্ক স্থাপন করতেছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে এমন হবে না, বরং আমাদের এখানে কি হবে, আমাদের এখানে তোমার বিটুইন হবে। এবং এই যে দেখো আ ডিল ওয়াজ সাইন্ড, ঠিক আছে, এখানে কিন্তু একটা রেসিপ্রোকাল একটা রিলেশন বিল্ট আপ হয়েছে, যে বাংলাদেশ চায়না অ্যান্ড ইন্ডিয়া, বাংলাদেশ চায়না ইন্ডিয়া, যদিও বা 3টা দেশ, কিন্তু এই যে রেসিপ্রোকাল একটা সম্পর্ক একসাথে হওয়ার একটা যে সম্পর্ক, এই সম্পর্ক হওয়ার কারণে এখানে এমন হবে না, বরং এখানে কি হবে বলতো এখানে তোমার বিটুইন হবে। তাহলে আ ডিল ওয়াজ সাইন্ড বিটুইন বাংলাদেশ চায়না অ্যান্ড ইন্ডিয়া। এরপরে আমরা দেখলাম যে দ্য এরিয়া ওয়াজ ডিভাইডেড between 50 countries. He donated all his wealth between 10 children. I hope তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। এবারে আসো আমরা তাহলে এই যে বিটুইন এবং অ্যামং এর যে কাহিনীটা, এই কাহিনীটা বুঝতে পারলাম। এরপরে আসো তোমাদের বিসাইড। হ্যাঁ, বিসাইড এবং বিসাইডস এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, বিসাইডস এবং বিসাইডের ভিতরে পার্থক্যটা কি, বিসাইড এবং বিসাইডের ভিতরে পার্থক্য কি, এই যে একদম ধরে ধরে তোমাকে আমি প্রিপোজিশনের অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ নিয়ে যাব। এখন পর্যন্ত তুমি যদি ক্লাসটা দেখে থাকো, তোমরা ঝটপট তোমার ফ্রেন্ডকে তোমরা জানাতে পারো আজকের ক্লাসটা সম্পর্কে, এবং এখনো যদি একটা লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং সাবস্ক্রাইবটা করে দাও। ওকে, এবারে আসো আমরা আমাদের এই বিসাইড এবং বিসাইডস এই দুটোর ভিতরে পার্থক্যটা দেখি। একটা হচ্ছে বিসাইড আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে তোমার বিসাইডস। এই বিসাইড এটাও প্রিপোজিশন, বিসাইডস এটাও প্রিপোজিশন। বিসাইড মানে হচ্ছে তোমার পাশে, বিসাইডস মানে কি পাশে, অর্থাৎ এই যে নেয়ার। আর বিসাইডস মানে হচ্ছে ইন এডিশন, ইন এডিশন মানে হচ্ছে তোমার অ্যাপার্ট ফ্রম বলতে পারো, এছাড়াও অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, এবং বাংলায় যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে কি বলতো পাশাপাশি, পাশাপাশি, অর্থাৎ একটা কাজ করে এটা কাজ ছাড়াও অন্য কিছু করা, এটার ক্ষেত্রে তোমার হচ্ছে বিসাইডস। ওকে, যেমন ধরো আই লিভ, আমি বসবাস করি, বিসাইড দা রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের পাশে, তাহলে এখানে অর্থ কি বলতো বিসাইড, পাশে আমি অবস্থান করি। এরপর আই উইল টিচ ইউ, আমি তোমাকে হচ্ছে শিক্ষা দেব, ইউটা হচ্ছে তোমার অবজেক্ট, হ্যাঁ, প্রিপোজিশন বিসাইডস, besides I will teach you preposition, besides adverbs। তাহলে দেখো যে আমি তোমাকে শিক্ষা দেব, এক শুধুমাত্র প্রিপোজিশনকে তোমাকে শেখাবো না, প্রিপোজিশনের পাশাপাশি তোমাকে আমি অ্যাডভার্বও শেখাবো, প্রিপোজিশনের পাশাপাশি তোমাকে আমি কি শেখাবো, অ্যাডভার্বও শেখাবো। তাহলে এই যে বিসাইডসটা আছে, এই বিসাইডস এইটা কিন্তু একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, এবং এর অর্থ কিন্তু তোমার হচ্ছে পাশাপাশি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পাশাপাশি বোঝাচ্ছে। আই হোপ তোমরা এই বিসাইড এবং হচ্ছে বিসাইডস এই দুইটার ভিতরে পার্থক্যটা তোমরা ধরতে পেরেছো। যদি ধরতে পারো তাহলে তুমিও এখনই একটা বিসাইড দিয়ে আর একটা বিসাইডস দিয়ে দুইটা সেন্টেন্স দিয়ে ঝটপট তুমি কমেন্টে দুইটা সেন্টেন্স লিখতে পারো। ওকে, এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রিপোজিশন যেগুলো নিয়ে অনেক বেশি কনফিউজড হয়। কেন কনফিউজড হয়? শুরুতে আমি বলেছি কনফিউজড হওয়ার কারণ সেটা হচ্ছে যেহেতু প্রিপোজিশনের আমরা কন্টেক্সচুয়াল মিনিং দেখি আলাদা, আবার এটার ন্যাচারাল যে মিনিংটা আছে এই ন্যাচারাল মিনিংটা আমরা আলাদা দেখি। এই যে মাল্টিপল রোল প্লে করে, ঠিক আছে, এই কারণেই কিন্তু এখানে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়। প্রথমে আসো অন, এই অনটা কোথায় কোথায় ব্যবহার হয়? অন ব্যবহার হয় হোয়েন পার্ট ইজ টাচড, অর্থাৎ যখন কোনো কিছুর উপরে কোনো কিছু লেগে থাকবে, কোনো কিছুর উপরে কোনো কিছু লেগে থাকবে। ধরো আমি বললাম দ্য পেন অন মাই হ্যান্ড, তাহলে হাতের সাথে একদম লেগে আছে না? তো এইরকম যদি কোনো কিছু লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? অন বসাবো। ওভার কখন? যখন অন টপ অফ, অন টপ অফ অর্থাৎ উপরে কোনো কিছু থাকা বোঝাবে, সেই ক্ষেত্রে অফ, মানে ওভার। এরপর হচ্ছে মুভমেন্ট প্যারালাল অর সারফেস, মুভমেন্ট প্যারালাল অর টু আ সারফেস, অর্থাৎ সারফেসের মধ্যে না বরং সারফেসের উপরে যদি প্যারালালি সমান্তরিকভাবে কোনো কিছু চলাফেরা
করে, ঠিক আছে। ধরো আমার মাথার উপরে একটা ফ্যান, তাহলে দেখো তো এই যে ফ্যান এবং আমার মাথা আমরা দুজনে মানে আসতেছি, তাহলে আমি কি আরো বেশি লম্বা হতে পারবো? পারবো না। ফ্যান কি তার থেকে উপরে উঠতে পারবে? পারবে না। বা একদম প্যারালালি আমরা কিন্তু সামনের দিকে কি আছি, বা মানে প্যারালালি আমরা আছি। তো এই যে উপরে যদি কোনো কিছু প্যারালাল হিসেবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো বলতো? ওভার বসাবো। এরপর হচ্ছে বিয়ন্ড, বিয়ন্ড আ ফিগার, বিয়ন্ড আ ফিগার। ফিগার বলতে যে আমরা বলতে পারি যে ইংলিশ ইজ ইউজড ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে দেখো, বা ওভার 80 মিলিয়ন পিপল স্পিক ইংলিশ নাওয়াডেজ, বর্তমানে প্রায় 80 মিলিয়নের উপরে মানুষজন ইংলিশে কথাবার্তা বলতেছে। এই যে একটা ফিগার বলতেছি, ঠিক আছে, এই ফিগারটা, এই ফিগার বলার কারণে আমরা কি এখানে কি ব্যবহার করতে পারি? ওভার ব্যবহার করতে পারি। এরপর আসে তোমার অ্যাবোভ, ঠিক আছে। অ্যাবোভ কোথায় ব্যবহার হয়? যদি কম্পেয়ারিং হাইটস, যদি আমরা হাইটের মধ্যে উচ্চতার ক্ষেত্রে যদি আমরা কি করি? কম্পেয়ার করি বা তোমার তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাবোভ ব্যবহার করতে পারি। এরপরে যে কোনো ধরনের লিমিট বা বিয়ন্ড অফ ফিগার, ঠিক আছে, আমরা এইখানে কিন্তু তোমার এই লিমিটেশন, কোনো কিছু লিমিট করতে গিয়ে কিন্তু আমরা কি করতে পারি বলতো? অ্যাবোভ ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে অ্যাবোভ, ইউ ক্যান নট স্পেন্ড অ্যাবোভ 500 টাকা, অর্থাৎ তুমি 500 টাকার বেশি হচ্ছে খরচ করতে পারবা না। এই যে একটা লিমিটেশন তোমাকে বেঁধে দিচ্ছে, এই লিমিটেশন বোঝানোর জন্য তুমি কি ব্যবহার করতে পারো? তুমি কিন্তু এখানে অ্যাবোভ ব্যবহার করতে পারো। এরপরে র্যাঙ্ক বা পজিশন অথবা লেভেল, যে কারো র্যাঙ্ক, ঠিক আছে, যে above IGP, হ্যাঁ, আইজিপির উপরে there is no position in Bangladesh in গভর্নমেন্ট সার্ভিস, পুলিশ, ঠিক আছে, গভর্নমেন্ট পুলিশ সার্ভিস, পুলিশের সার্ভিসের মধ্যে আইজিপির উপরে কোনো কিছু নেই। এই যে র্যাঙ্ক বা হচ্ছে লেভেল, ঠিক আছে, above ফার্স্ট, above সেকেন্ড, তো লেভেল, তারপরে হচ্ছে পজিশন, এগুলো বোঝানোর ক্ষেত্রে তোমার আমরা above ব্যবহার করতে পারি। আই হোপ তোমরা এই যে অন, তারপরে হচ্ছে অন, তারপরে হচ্ছে কি অ্যাবভ এবং ওভার, এই জিনিসটা তোমরা বুঝেছো। এবারে আমরা চলো একটু এর এক্সাম্পল গুলো আমরা একটু একটু তোমার হচ্ছে একটু পরীক্ষায় তোমরা অ্যান্সার করতে পারবা কিনা একটু নিজেকে একটু তোমরা হালকা যাচাই বাছাই করে নাও। তোমরা ঝটপট আমি লেখার সাথে সাথে তোমরা এখানে অ্যান্সার করতে থাকবা। ধরো আমি বললাম যে বার্ডস আর ফ্লাইং, মাই birds, sorry, my head, head। এরপরে ধরো আমি বললাম birds are, অনেক কনফিউশন হবে, একটু মনোযোগ দাও, the lake। এখানে কোন প্রিপোজিশন বসাবা? এখানে অন বসাবা নাকি হচ্ছে ওভার বসাবা নাকি হচ্ছে অ্যাবভ বসাবা? ঝটপট তোমরা একটু বসাও, ওকে। এরপরে ধরো birds are flying the cloud, you performed, FORMED, you performed dash the expectation, এক্সপেকটেশন। এই যে চারটা প্রিপোজিশন আছে, এই চারটা প্রিপোজিশন ঝটপট তুমি একটু কমেন্টে বলো যে আসলে কাহিনীটা কি, এখানে কি কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, ঝটপট তোমরা একটু বলে দাও, ওকে। দেখো বার্ডস আর ফ্লাইং, তাহলে এখানে হেড, তাহলে হেডটা এটা বলো তো কি? মাথা, মানে পৃথিবী থেকে উপরে না, অর্থাৎ জমিন থেকে, সারফেস থেকে অনেক উপরে না। তাহলে এই যে দেখো, যখন তোমার মুভমেন্ট বুঝাবে, ঠিক আছে, এবং সারফেস থেকে তোমার হচ্ছে প্যারালাল হবে, অর্থাৎ সারফেস থেকে তোমার প্যারালাল হবে, তখন সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে বলতো? সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওভার হবে। এবং যখন উপরের ক্ষেত্রে, উপরে অর্থাৎ উপরের জিনিসের ভিতরে যখন তোমার হচ্ছে কম্পেয়ার করা হবে, অর্থাৎ মাথা উপরে এবং মাথার উপরে হচ্ছে তোমার কি বলতো? মাথার উপরে হচ্ছে তোমার হেলিকপ্টার, মানে পার্টস, পাখি, তাহলে উপরে উপরে অর্থাৎ উপরের ক্ষেত্রে যদি তোমার কোন রকম কম্পেয়ার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কি বসবে? তোমার এখানে কিন্তু অ্যাবভ বসবে, অ্যাবভ বসবে। এরপর দেখো লেক, লেকটা কি? সারফেস, তাহলে সারফেস থেকে যখন তুমি বার্ডস উপরের জিনিসকে কি করতেছো? প্যারালাল করতেছো, কম্পেয়ার করতেছো, সেই ক্ষেত্রে তোমার বসবে হচ্ছে ওভার, সেই ক্ষেত্রে কি বসবে? ওভার বসবে। তাহলে এই যে ওভার আর অ্যাবভ কাহিনীটা বুঝলা?
অভাব আর অ্যাবভের কাহিনীটা, অ্যাবভ হচ্ছে যখন তোমার উপরের কোনো জিনিসের মধ্যে প্যারালাল বুঝাবে, যেমন মাথা, মাথা এটা উপরে, সারফেস থেকে অনেক উপরে। এখন মাথার উপরেই হচ্ছে কি, মাথার উপরেই হচ্ছে আবার তোমার পাখি, তাহলে মানে উপরে উপরেই এটা প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বসবে, অ্যাবভ বসবে, অ্যাবভ বসবে, ঠিক আছে, যে অ্যাবভ, এই যে অ্যাবভ বসবে কেন, কারণ এই যে কম্পেয়ারিং হাইটস, অর্থাৎ উপরের মধ্যে যদি তোমার এরকম কম্পেয়ার করা বোঝায়। আর ওভার কখন আসবে, যখন মুভমেন্ট প্যারালাল টু আর সারফেস, যখন সারফেসের থেকে তোমার উপরের যে মুভমেন্ট, এই মুভমেন্টটা বুঝাবে, তখন সেই ক্ষেত্রে তোমার কি বসবে, এই লেক এটা হচ্ছে সারফেস, সারফেস থেকে যখন তোমার বার্ডস উপরে একটা তোমার প্যারালাল হয়ে যাচ্ছে, মুভমেন্ট বুঝাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার ওভার বসবে। বার্ডস আর ফ্লাইং দা ক্লাউড, তাহলে ক্লাউড এটা তো আকাশে, অর্থাৎ উপরে উপরেই যদি তোমার কি হয়, মানে কম্পেয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বসবে, সেই ক্ষেত্রে তোমার অ্যাবভ বসবে, অ্যাবভ বসবে। এরপরে ইউ পারফর্মড, অর্থাৎ এক্সপেকটেশনের থেকেও তুমি বেশি কি করেছো, পারফর্ম করেছো, ঠিক আছে, এক্সপেকটেশন। তাহলে দেখো এই যে বিয়ন্ড আ ফিগার, যদি লিমিট, লিমিট বুঝায়, ঠিক আছে, অর্থাৎ পারফরমেন্সটা এটা লিমিটের থেকেও বেশি করেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি বসবে, এখানে তোমার অ্যাবভ বসবে। আই হোপ তোমরা এই যে 4টা প্রিপোজিশন সলভ করেছো, তোমরা একটু ঝটপট কমেন্টে একটু জানাও তো তোমরা, যে এই যে 4টা, এই 4টার মধ্যে তোমরা কে কত পাইলা। আমি কিন্তু অবশ্যই কমেন্ট তোমাদের চেক করব যে তোমরা এই 4-এর মধ্যে কে কত পেয়েছো। তাহলে আই হোপ অন, ওভার, অ্যাবভ এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আসো আন্ডার, ঠিক আছে, আন্ডার, আন্ডার যে প্রিপোজিশনটা আছে, আন্ডার প্রিপোজিশন থেকে কিভাবে তোমাদের পরীক্ষা হতে পারে, এবং এখান থেকে তোমাদের যদি প্রশ্ন হয় তাহলে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখি। আন্ডার এটা, তারপরে হচ্ছে বেনিথ, তারপরে হচ্ছে বিলো, এই সব কটার অর্থ কি বলতো, এই সব কটার অর্থ হচ্ছে তোমার নিচে, আন্ডার মানেও নিচে, বেনিথ মানেও নিচে, বিলো মানে কি নিচে, এই সবগুলো অর্থ হচ্ছে নিচে। অর্থাৎ আ লোয়ার প্লেস, যখন তোমার নিচের কোনো কিছু বোঝাবে সেই ক্ষেত্রে তোমরা আন্ডার ব্যবহার করবা। নট ওয়ার্দি অফ, ঠিক আছে, অর্থাৎ অনুপযুক্ত, অনুপযুক্ত, অর্থাৎ কোনো কিছু যদি অনুপযুক্ত হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি বসাবা, তোমরা বসাবা বিলো অথবা হচ্ছে তোমার বেনিথ, ঠিক আছে। লোয়ার ইন নাম্বারস, অর্থাৎ সংখ্যায় যদি কম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি বলতো, আন্ডার বা বিলো। আমরা কিন্তু বলি যে আন্ডার এত সাল, আন্ডার 2050, ঠিক আছে, 2050 সালের মধ্যে আওয়ার ওয়ার্ল্ড ইজ গ্রাফ বাই দ্য সি, আমাদের পুরো বিশ্ব এটা কিন্তু সাগরের মধ্যে তলিয়ে যাবে, আমরা কিন্তু এমনটা বলি। তাহলে এই যে দেখো যে লোয়ার ইন নাম্বারস, নাম্বারস যখন তুমি বসাচ্ছ সেই ক্ষেত্রে তোমার আন্ডার ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে কভার্ট বাই, অর্থাৎ কোনো কিছু যদি এরকম চাদরে মুড়ানো কোনো কিছু বুঝাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো, সেই ক্ষেত্রে তুমি আন্ডার ব্যবহার করতে পারো অথবা বেনিথ ব্যবহার করতে পারো। ওকে, তারপরে হচ্ছে তোমার এই আন্ডার, আন্ডারনিথ, আচ্ছা আন্ডারনিথ মানে হচ্ছে আন্ডার, বেনিথ আর কি বোঝাচ্ছে, আন্ডার আর হচ্ছে বেনিথ। এখন এই আন্ডারের কিছু এক্সপ্রেশন, এগুলো একদম ফিক্সড, এই এক্সপ্রেশন গুলো কি বলতো, ফিক্সড, তোমার পরীক্ষায় আসবে এই জায়গাগুলো থেকে। অর্থাৎ তোমার এই যে ওয়েদার দিয়ে রাখবে, ওয়েদারের সামনে তোমার এইরকম করে তোমাকে অন দিয়ে রাখবে, ওভার দিয়ে রাখবে, তখন তোমার কিন্তু মনে চাইবে এমন সেন্টেন্স দিয়ে রাখবে যে বললাম যে এই এগুলোর কিছু ফাংশনাল ইউজ আছে, মানে হচ্ছে তোমার কন্টেক্সচুয়াল ইউজ আছে প্রিপোজিশনের, আবার কিছু প্রিপোজিশনের ইউজ আছে কি ন্যাচারাল। তো তোমাকে এমন ভাবে কনফিউজ করে দিবে যে তুমি এখানে অন বা ওভার ব্যবহার করতে চাইবা, কিন্তু এগুলো ফিক্সড। অর্থাৎ ওয়েদার এর পূর্বে অবশ্যই কি বসবে, আন্ডার বসবে, আন্ডার দ্য ওয়েদার। এরপর হচ্ছে আন্ডার প্রেসার, এগুলো হচ্ছে ফিক্সড। তারপর হচ্ছে আন্ডার দ্য ল, যে কোনো আইন বোঝানোর ক্ষেত্রে, যে কোনো আইন বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ আন্ডার দ্য ল অফ ফ্যামিলি অর্ডিন্যান্স, আমরা এমনটা কিন্তু বলে থাকি। তারপরে আন্ডার অ্যারেস্ট বুঝাতে, অ্যারেস্ট বুঝাতে সেই ক্ষেত্রে কি বসাতে হবে, আন্ডার বসাতে হবে। এরপর হচ্ছে আন্ডার ইয়োর ব্রিথ, তোমার তোমার যে শ্বাস, তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে, আন্ডার কনস্ট্রাকশন, এই যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো কিন্তু ফিক্সড, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম তোমার ঝামেলা করা যাবে না, এগুলো একদম কি করে ফেলবা, এগুলো কিন্তু তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসগুলোতে সবসময় কি বসবে, আন্ডার বসবে। কি কি, আন্ডার দ্য ওয়েদার, আন্ডার প্রেসার, আন্ডার দ্য ল, আন্ডার অ্যারেস্ট, অ্যান্ড আন্ডার ইয়োর ব্রিথ, আন্ডার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ এটা কি নির্মাণাধীন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো বাই, অফ এবং উইথ, এই 3টা প্রিপোজিশনের ব্যবহার তোমাদেরকে শিখাই, বাই, উইথ এবং হচ্ছে অফ। বাই কোথায় কোথায় ব্যবহার হয়, ফর এজেন্টস, যখন তোমরা কোনো কিছুর মালিকানা বুঝাবা, একটু আগে বলেছিলাম
মালিকানা বুঝাইতে সেই ক্ষেত্রে তোমরা বাই ব্যবহার করতে পারবা। যে কোনো কাজের রিকগনিশন কাউকে দিতে চাচ্ছ, আমি বললাম দ্য স্লাইড ইজ মেড বাই মি। এই যে স্লাইডগুলো তোমরা দেখতে পারতেছো, এই স্লাইডগুলো আমার দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে এটার মালিকানা তোমরা আমাকে দিলা। দ্য স্লাইড ওয়াজ মেড বাই মি। এইরকম যখন তোমরা কাউকে মালিকানা দিবা সেইটাকেই বলা হয় এজেন্ট। সেটাকে কি বলা হয়? এজেন্ট। এই এজেন্টের জন্য তোমার বাই ব্যবহার করা হয়। ফর ফিউচার টাইম, ভবিষ্যতের কোনো কাজকে যখন তোমরা রেফার করবা সেই ক্ষেত্রেও তোমরা ফিউচার টাইমের ক্ষেত্রে তোমরা বাই ব্যবহার করতে পারো। চলো এক্সাম্পল দেখি। 1 নাম্বার এক্সাম্পল, ম্যাঙ্গোস ওয়ার ইটেন বাই মি। মালিকানা, আম আমার দ্বারা খাওয়া হয়েছে। এজেন্ট, এজেন্ট বুঝাচ্ছে। আই উইল ফিনিশ ইট বাই টুমরো। আমি এই কাজটাকে শেষ করব আগামীকালের মধ্যে। তাহলে দেখো এটা কিন্তু ফিউচার টাইমকে রেফার করতেছে, রাইট? তো ফিউচার টাইম এবং হচ্ছে তোমার যখন এজেন্ট বা মালিকানা বোঝাবে সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবা হচ্ছে বাই। এরপরে আসো তোমার অফ। অফ কোথায় ব্যবহার হয়? সেপারেশন। সেপারেশন মানে হচ্ছে পার্থক্য করা বোঝাতে। যেমন লিভস ফেল অফ দ্য ট্রিস। লিভ ফেল অফ দ্য ট্রিস, ঠিক আছে? অর্থাৎ এই যে লিভস কিন্তু এটা পাতা, পাতা, ঠিক আছে? পাতা, পাতা এর লিভ এর প্লুরাল হচ্ছে লিভস। লিভস ফেল অফ ট্রিজ, অর্থাৎ গাছ থেকে পাতা ঝরে পড়লো। গাছ থেকে পাতা ঝরে পড়লো, ঠিক আছে? তাহলে এই যে অফ, এই অফ কিন্তু এখানে কি রেফার করতেছে? অর্থাৎ সেপারেশন কে বোঝাচ্ছে। অর্থাৎ অফ মানে হচ্ছে তোমার কি, একটা অফ মানে হচ্ছে এই যে এই ও এফ, এই অফ মানে হচ্ছে কি বলতো? এই অফ মানে হচ্ছে তোমার র, অথবা হচ্ছে তোমার এর, এই টাইপের যে বিভক্তিগুলো আছে এগুলোকে প্রকাশ করে, ঠিক আছে? ধরো আমি বললাম যে আমার কলম, মানে আমার কলম তো বলা যাবে না, বলতে হবে ধরো এই যে চাকার, চাকার টায়ার। কারণ এখানে অ্যাপোস্ট্রোফি এস আমার কেন বলা যাবে না? কারণ ওইখানে অ্যাপোস্ট্রোফি এস এর কাহিনী আছে। আমার মানে কি, চাকার টায়ার। তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো কি, এই যে দা টায়ার অফ দা কার। তাহলে এই যে অফ, ঠিক আছে, এই যে চাকার, চাকার র বোঝাচ্ছে। বুঝতে পারছো? চাকার টায়ার। আচ্ছা, লিভস ফেল অফ দা ট্রিজ। এরপরে আসো উইথ। উইথ কোথায় ব্যবহার হয়? উইথ ব্যবহার হয় ইনস্ট্রুমেন্টস এর ক্ষেত্রে। ইনস্ট্রুমেন্ট মানে কি? যে কোনো ধরনের তোমার ইনস্ট্রুমেন্ট, মানে কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর দ্বারা, ঠিক আছে? যেমন আমি লেখি, এই যে লিখতেছি মার্কার দ্বারা, ঠিক আছে, বা স্টাইলাস দ্বারা। তাহলে এই যে স্টাইলাস এটা একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আমরা যে গান গাই, গানের যে প্রত্যেকটা যেটার মাধ্যমে কোনো কিছু করা হয় সেটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলি। তাহলে এই উইথ ব্যবহার হয় প্রথমত হচ্ছে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফর কোলাবোরেশন। কোলাবোরেশন মানে হচ্ছে চুক্তি, হ্যাঁ, চুক্তি অথবা হচ্ছে তোমার কোনো কিছু একসাথে করা, এইরকম একসাথে করা চুক্তি, এই টাইপের জিনিসগুলোতে তোমার কি ব্যবহার হয়? ব্যবহার করা হয় উইথ। যেমন ধরো আই রাইট স্লোলি উইথ আ পেন্সিল। তাহলে দেখো এই যে পেন্সিল দ্বারা আমি হচ্ছে স্লোলি লিখি। তাহলে এই যে এটা হচ্ছে একটা কি বলতো? এটা একটা তোমার ইনস্ট্রুমেন্ট। এটা একটা কি ইনস্ট্রুমেন্ট। তাহলে পেন্সিল দ্বারা লিখে এই যে কোনো কিছু দ্বারা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি ব্যবহার করা হচ্ছে? উইথ ব্যবহার করা হচ্ছে। আই উইল স্টার্ট আ বিজনেস উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে বিজনেস, আমি কোলাবোরেশনে একটা বিজনেস করব। তাহলে এখানেও কিন্তু কি বোঝাচ্ছে বলতো? এখানেও তোমার হচ্ছে কি এই কোলাবোরেশন বোঝাচ্ছে। তাহলে কোলাবোরেশন এবং ইনস্ট্রুমেন্ট এই দুই ক্ষেত্রে ব্যবহৃত হয় উইথ। এরপর আসে ইন এবং হচ্ছে ইনটু। ইন আর হচ্ছে তোমার ইনটু। ইন ইনটু। ইন কি? রেফার্স টু মোশন, ঠিক আছে? ইন যে কোনো গতিকে বোঝাচ্ছে। মোশন অফ এ স্টেট অফ বিং ইনসাইড অফ সামথিং অর সামহোয়ার, অর্থাৎ কোনো কিছু জায়গায়, কোনো জায়গায়, ঠিক আছে, মধ্যে কোনো জায়গায়, মানে কোনো কিছু হওয়া, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। ইনটু অর্থাৎ কোনো কিছুর ভিতর দিয়ে, রেফার্স টু মোশন অফ ইনটাইটি ফ্রম আউটসাইড টু ইনসাইড। এই যে এটা মনে রাখো, আউটসাইড টু ইনসাইড। যখন ধরো এটা একটা তোমার বাক্স, এটা ধরো একটা তোমার বক্স, আমি তো খুব ভালো আর্ট করতে পারি। আচ্ছা, ধরো এটা একটা তোমার বালতি, ঠিক আছে, এটা ধরো একটা বালতি। এখন এখান থেকে ধরো তুমি একটা বল হচ্ছে এখানে কি করলা, এখানে ধরো একটা বলকে তুমি হচ্ছে নিক্ষেপ করে এর মধ্যে ঢুকাই দিলা, ঠিক আছে, এর মধ্যে ঢুকাই দিলা। তাহলে এই যে এর মধ্যে ঢুকাই দিলা বলটা, হ্যাঁ, অর্থাৎ আউটসাইড টু ইনসাইড, সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে? ইনটু ব্যবহার করবা। যেমন ধরো রিভার ওয়াটার, হ্যাঁ, ম্যাক্সিমস ইনটু ওয়েশনস। ওকে, আই প্লান্টেড ট্রিজ ইন মাই
গার্ডেন, ঠিক আছে। আর ইনটা হচ্ছে যে বাহির থেকে ভিতরে না, বরং এই ভিতরের যে কোনো জায়গায় সেই ক্ষেত্রে তোমার কি বলতো ইন। এরপরে মেক ফ্রম, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে তোমার মেক অফ। এই দুটোর ভিতরে ডিফারেন্স কি? মেক ফ্রমটা হচ্ছে ইজ ইউজড হোয়েন দা স্টেট অফ দা কম্পোনেন্টস চেঞ্জ, ঠিক আছে। এটাকে আমি একটু তোমাদেরকে লেখাই, যে এই যে ধরো মেক, একটু চার্টে বুঝো মেক, ঠিক আছে। এখানে হয় তোমার ফ্রম বসবে অথবা কি বসবে, অফ বসবে। এখন যেই জিনিসটা তৈরি করা হবে, মেক মানে তো তৈরি করা, তাই না? মেক মানে কি তৈরি করা। এখন এই যে তৈরিকৃত জিনিসটা, এটার যে ফিজিক্যাল স্টেট, ফিজিক্যাল যে স্টেটটা আছে বা শারীরিক যে অবস্থাটা আছে, এই শারীরিক অবস্থাটা যদি কি হয় বলতো, চেঞ্জ হয়, শারীরিক অবস্থা চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফ্রম বসবে। আর ফিজিক্যাল স্টেট বা শারীরিক অবস্থাটা যদি আনচেঞ্জড থাকে, কি থাকে, আনচেঞ্জড, CHANGED, আনচেঞ্জড থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি বসাতে হবে, সেই ক্ষেত্রে তোমাদের বসাতে হবে অফ। দেখো যে আইস ইজ মেড ফ্রম ওয়াটার, যে এই যে বরফ, বরফ এটা কি বলতো ওয়াটার থেকে হয়। তাহলে পানি থেকে যখন তুমি বরফে হয়ে যায়, তখন তুমি এটাকে কি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করতে পারবা? এটাকে তুমি আলাদা করতে পারবা, সেপারেট করতে পারবা? বলবা যে না স্যার পারবো না। যেহেতু পারবা না, ঠিক আছে, মানে বরফ থেকে কিন্তু চেঞ্জ করা যাবে, কেন যাবে না? অবশ্যই চেঞ্জ করা যাবে। তুমি বরফকে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সেটা কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তার মানে এটা চেঞ্জ করা যাবে। যেহেতু চেঞ্জ করা যাবে, এই কারণে আমরা কি বসাবো বলতো, এখানে কিন্তু তোমার ফ্রম বসাতে হবে। ফর্ম আসছে ওয়াইন ইজ মেড ফ্রম অ্যাপেল, ঠিক আছে। এই যে আপেল থেকেই কিন্তু তোমার কি করা হয়েছে, ওয়াইন তৈরি করা হয়েছে। তো এই দুইটার ভিতরে কিন্তু কি আছে মনে করেন, এখানে কিন্তু তোমার যে শারীরিক যে অবস্থাটা, ঠিক আছে, এই যে ফিজিক্যাল স্টেটটা, অর্থাৎ আপেলের যে ফিজিক্যাল স্টেট, ঠিক আছে, এই আপেলের ফিজিক্যাল স্টেটটা কিন্তু যখন ওয়াইন তৈরি হয়েছে, তখন কিন্তু এটা আর ঠিক থাকে নাই, ঠিক আছে। এটা আর কি থাকে নাই বলতো, ঠিক থাকে নাই, তাহলে চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলে সেই ক্ষেত্রে ফ্রম। আবার দেখো দা গার্ল্যান্ড ইজ মেড বাই ফ্লাওয়ার্স, ঠিক আছে, অর্থাৎ ফ্লাওয়ারের মাধ্যমেই কিন্তু তোমার হচ্ছে গার্ল্যান্ড বা বাগান, এটা কিন্তু কি করা হয়, তৈরি করা হয়, পুষ্পক তৈরি করা হয়। তাহলে ওই জায়গায় কি ফ্লাওয়ারটা ঠিক থাকে? হ্যাঁ, ফ্লাওয়ারটা কিন্তু ঠিক থাকে, এবং ফ্লাওয়ারটাকে তুমি সেপারেট করতে পারবে। আমি যে সেপারেটের কনসেপ্টটা বললাম না, এই সেপারেটের কনসেপ্টটা হচ্ছে তোমার যদি যেই কম্পোনেন্টটা আছে, যেই জিনিসটার মাধ্যমে যেই জিনিসটা তৈরি হচ্ছে, ধরো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এর মাধ্যমে কিন্তু এই বি এর মাধ্যমে এ কে তৈরি করা হয়, বি এর মাধ্যমে এ কে তৈরি করা হয়, বি এর মাধ্যমে এ কে তৈরি করা হয়। এখন যদি এই যে বি এর অবস্থাটা এ হওয়ার পরেও যদি ঠিক থাকে, এ হওয়ার পরেও যদি ঠিক থাকে, তাহলে মেক অফ বসাতে হবে। আর বি এর অবস্থাটা এ হওয়ার পরেও যদি ঠিক না থাকে, চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফ্রম বসাতে হবে। যেমন ধরো এই যে ওয়াটার যখন আইস হয়ে যায়, তখন কিন্তু আর ওয়াটার থাকে না, এই কারণে কি হয়েছে, এর ওয়াটারের অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে আমরা ফ্রম বসাইছি। আবার দেখো এই যে ফ্লাওয়ার দিয়ে যখন তুমি কোনো গার্ল্যান্ড বানাবা, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফ্লাওয়ারটা যেটা আছে, এই ফ্লাওয়ারটা কিন্তু ঠিকঠাক থাকবে, ফ্লাওয়ারের কিন্তু ক্ষতি হবে না, ঠিক আছে। এই জন্য আমরা কি বসাইছি, মেক অফ বসাইছি। এইটা মনে রাখতে পারো যে মেক, এরপরে ফ্রম বসতে পারে, এরপরে অফ বসতে পারে। যদি ফিজিক্যাল স্টেটটা চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে মেক ফ্রম, আর ফিজিক্যাল স্টেট যদি চেঞ্জ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আনচেঞ্জড থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মেক অফ। ক্লিয়ার? এবার আসো ফিক্সড প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আছে যে প্রিপোজিশন গুলো তোমার সবসময় আর কি কিছু ভার্বের সাথে কি বলতো ফিক্সড। দেয়ার আর সার্টেন ভার্বস হুইচ আর অলওয়েজ ফলোড বাই আ ফিক্সড প্রিপোজিশন। যে অ্যাবাইট, এগুলো মুখস্থ করতে হবে, এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখন থেকে মুখস্থ করতে হবে। অ্যাবাইট বাই, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, বোস্ট অফ, তারপরে হচ্ছে ধরো এই কম্পেনসেট ফর মানে হচ্ছে কি মানে হচ্ছে বিনিময় পাওয়া, এরপর হচ্ছে কনফার উইথ, হ্যাঁ, ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, ডিভয়েড অফ বঞ্চিত হওয়া, তারপর ফেইথফুল টু সাহসী, ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে পরিচিত, ফ্যাটাল টু হার্মফুল টু ক্ষতিকারক, হ্যাঁ, ইন্টারফেয়ার উইথ মানে হচ্ছে হস্তক্ষেপ করা, ইনসিস্ট অন বাধ্যবাধকতা, ইনফেস্ট উইথ, তারপরে হচ্ছে রিপ্লেস উইথ মানে হচ্ছে বিনিময় করা,
ওকে, লিসেন টু মনোযোগ দিয়ে শোনা, তারপরে হচ্ছে কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া। এই যে ফিক্সড প্রিপোজিশন যেগুলো আছে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে, হ্যাঁ, এগুলো তোমরা এখন থেকেই হচ্ছে অল্প অল্প করে যে কোনো বই থেকে পড়া শুরু করে দাও। এগুলো তোমার মুখস্থ করতে হবে, এগুলোতে মুখস্থের উপরে এগুলোর কোনো ডোজ নাই, অর্থাৎ অলওয়েজ ইউ হ্যাভ টু, তোমাকে অবশ্যই এগুলো কি করতে হবে বলো তো, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থের উপরে এগুলোর কোনো ঔষধ নাই। There are certain verbs or words that do not take any preposition, যেগুলো প্রিপোজিশন গ্রহণ করে না। এখন কোন প্রিপোজিশন গ্রহণ করে না বিষয়টা এরকম না, এগুলো প্রিপোজিশন গ্রহণ করতে পারে, প্রিপোজিশন গ্রহণ করতে পারে, কিন্তু কিছু কিছু প্রিপোজিশন মানে প্রত্যেকটা এক একটা করে ফিক্সড প্রিপোজিশন গ্রহণ করতে পারে না। যেমন ধরো এই যে মিট, মিট এটা তোমার উইথ, মিট এর সাথে তোমার উইথ যাবে না, মিট এর সাথে কি প্রিপোজিশন যাবে না, মিট এর সাথে তুমি উইথ ব্যবহার করতে পারবে না। অ্যাটাক এর সাথে তুমি হচ্ছে টু ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, অ্যাটাক এর সাথে তুমি অন বা আপন ব্যবহার করতে পারবে না, অ্যাটাক এর সাথে অন বা আপন ব্যবহার করতে পারবে না। ইনভাইট এর সাথে তুমি কি ব্যবহার করতে পারবে না, ইনভাইট এর সাথে তুমি হচ্ছে টু ব্যবহার করতে পারবে না, ইনভাইট এর সাথে টু ব্যবহার করতে পারবে না। অর্ডার যেটা আছে, ঠিক আছে, এই যে অর্ডার, হ্যাঁ, এই অর্ডার, অর্ডারের সাথে তুমি ফর ব্যবহার করতে পারবে না, অর্ডারের সাথে ফর ব্যবহার করতে পারবে না। ইমফাসাইজ এরপরে তুমি হচ্ছে অন ব্যবহার করতে পারবে না, ইমফাসাইজ অন বা আপন ব্যবহার করতে পারবা না, এগুলো জাস্ট মাথায় রাখবা। ইনভেস্টিগেট টু ব্যবহার করা যাবে না, ইনভেস্টিগেট ইন, ইনভেস্টিগেট ইন বা ইনটু, ইনভেস্টিগেট ইন বা ইনটু ব্যবহার করা যাবে না। এরপরে হচ্ছে তোমার স্ক্রুটিনাইজ, ঠিক আছে, স্ক্রুটিনাইজ এরপরে তুমি ইন বা ইনটু ব্যবহার করা যাবে না। স্ক্রুটিনাইজ ইন বা ইনটু, ইন বা ইনটু, ইন বা ইনটু ব্যবহার করা যাবে না। এরপর হচ্ছে গো টু অ্যাব্রোড না, গো অ্যাব্রোড ডিরেক্ট, ওরকম আরেকটা আছে সেটা হচ্ছে হোম, অর্থাৎ গো হোম গো অ্যাব্রোড, গো হোম গো অ্যাব্রোড। তারপর হচ্ছে ওয়েট, হ্যাঁ, ওয়েট এরপরে তুমি হচ্ছে ফর ব্যবহার করতে পারবে না, ওয়েট ফর ব্যবহার করা যাবে না, ওয়েট ফর ব্যবহার করা যাবে না। এই যে ফিক্সড যে প্রিপোজিশন গুলো আছে, হ্যাঁ, এই ফিক্সড প্রিপোজিশন গুলো ব্যবহার তুমি করতে পারবা না, এই ফিক্সড প্রিপোজিশন গুলো ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? এই ফিক্সড প্রিপোজিশন গুলো ব্যবহার করতে যাবে না। এবার আসো একটু এক্সেপশন, ঠিক আছে, এগুলো তো রুলস, যে তোমার এই মিট এর সাথে উইথ, অ্যাটাক এর সাথে অন বা আপন, ইনভাইট এর সাথে টু, অর্ডার এর সাথে ফর, ইমফাসাইজ এরপরে অন বা আপন, ইনভেস্টিগেট এর সাথে হচ্ছে ইন বা ইনটু, স্ক্রুটিনাইজ এরপরে হচ্ছে ইন বা ইনটু, ঠিক আছে। এরপরে হচ্ছে গো এবং অ্যাব্রোড, অর্থাৎ গো টু অ্যাব্রোড না, গো অ্যাব্রোড। অনুরূপ ভাবে গো টু হোম না, বরং গো হোম। এরপরে হচ্ছে ওয়েট ফর, এগুলোর পরে ব্যবহার করা যাবে না। কিন্তু কিন্তু মিট এরপরে তুমি উইথ ব্যবহার করতে পারবা। কি বললেন স্যার? এখনই বললেন যে মিট এর পরে উইথ ব্যবহার করা যায় না, আবার এখনই বলতেছেন কি মিট এর পরে উইথ ব্যবহার করতে পারবা, এটা কেমন বুঝাইয়া দেন। ওকে ভাইয়া বুঝাচ্ছি। আমি ধরো তোমাকে বললাম যে মিট ইউ, ঠিক আছে, আমি বললাম আই মিট ইউ অ্যাট 7 PM, এবং আরেকটা সেন্টেন্স বললাম যে she met with an accident। এই যে দুইটা সেন্টেন্স, তোমাকে যদি বলি যে দুইটা সেন্টেন্সের ভিতরে কোনটা ভুল কোনটা রাইট, তুমি তো আমাকে বলবা যে ও ভাইয়া একটু আগেই আপনি আমাকে শেখাইলেন, কি শেখাইলাম, মিট ভার্বের পরে কোনো উইথ ভার্ব হবে না। এখন আমি তোমাকেই বলতেছি, বলো এই দুইটার মধ্যে সেন্টেন্স ভুল কোনটা। তুমি আমাকে বলবা ভাইয়া গো এই যে মিট এর পরে উইথ ব্যবহার হয়েছে, তার মানে এইটা হইল রং। ঠিক, ঠিক কিনা? ঠিক আছে, কিন্তু তোমাকে যে জিনিসটা জানতে হবে, এইখানে যদি আমি উইথ দিতাম তাহলে সেই ক্ষেত্রে সেটা ভুল ছিল, বিকজ এটা মিট, মিটের পরে উইথ ব্যবহার করা যাবে না। এখান থেকে একটা কনসেপ্ট আসে, এখান থেকে একটা কনসেপ্ট শিখে নাও। দেখো তো আমি তোমার সাথে সাক্ষাৎ করব, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ মানে বাক্য? অবশ্যই তোমার এটা একটা ভালো একটা সেন্স, তোমার সাথে আমি দেখা করতেই পারি, ঠিক আছে। তাহলে এই যে যদি পজিটিভ সেন্স হয়, কি হয়, পজিটিভ সেন্স, তাহলে সেই ক্ষেত্রে তুমি উইথ ব্যবহার করতে পারবা না। কিন্তু ভাইয়া রে যদি নেগেটিভ সেন্স হয়,
বা নেগেটিভ বা দুঃখ, ঠিক আছে, স্ট্রেস, ডিফিকাল্টিস, এইরকম সিচুয়েশন হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি উইথ ব্যবহার করতে পারবা, কোনো রকম ঝামেলা নাই। এইটা জানানোর জন্যই স্যারের দরকার। তাছাড়া তুমি তো বইয়ে তো তোমার শুধু এতটুকু দেওয়া আছে, তুমি যে কোনো বই খুলো, যে কোনো বই খুলো, তোমার কিন্তু এতটুকু দেওয়া আছে যে এই ভার্বগুলোর পরে কোনো রকম প্রিপোজিশন হবে না। তো অনেক বইয়ে, সব ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে কোনো রকম প্রিপোজিশন হবে না, কিছু কিছু বইয়ে এই ভার্বগুলো প্রিপোজিশন গুলো উল্লেখ করে দিছে যে এই প্রিপোজিশন গুলো হবে না। আর আমি তোমাকে আরো একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বলতেছি, সেটা হচ্ছে যে উইথ এটা মিটের পরে ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, কিন্তু বাক্যটা যদি নেগেটিভ হয়, অ্যান অ্যাক্সিডেন্ট, অথবা ধরো তোমার এমন হইলো আর ডিফিকাল্টি, তাহলে সেই ক্ষেত্রে তুমি উইথ ব্যবহার করতে পারবা, কারণ এখানে নেগেটিভ বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি পজিটিভ বাক্য হয়, ভালো বাক্য হয়, তাহলে সেই ক্ষেত্রে উইথ ব্যবহার করতে পারবা না মিটের পরে। কিন্তু যদি নেগেটিভ বাক্য হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু উইথ এটা ব্যবহার করতে পারবা। ক্লিয়ার? এরপরে আসো, ধরো আমি বললাম আ ম্যান attacked, a man attacked on him, এইটা একটা সেন্টেন্স বললাম। এরপরে ধরো আরেকটা সেন্টেন্স বললাম, I was attacked on Monday। এই বাচ্চারা একটু মনোযোগ দাও। একটু আগে আমি কি বললাম বলো তো? একটু আগে বললাম যে এই যে অ্যাটাক যে ভার্বটা আছে না, কোথায়? এই যে অ্যাটাক ভার্বটা, এই অ্যাটাকের পরে অন বা আপন কিন্তু হবে না, অন বা আপন হবে না। এবার আসো, অন বা আপন হবে না, ইয়েস, অন বা আপন হবে না, অন বা আপন হবে না। কিন্তু অসম্পূর্ণ তুমি জেনে থাকলে তো, অসম্পূর্ণ জানলে তো ঝামেলা, তোমাকে সম্পূর্ণটা জানতে হবে। জানো কখন হবে না? যদি এরপরে তোমার অবজেক্ট থাকে। এরপরে কি থাকে? এরপরে যদি অবজেক্ট থাকে, এটা হিমটা কি বলতো, বলবা যে স্যার হিম হচ্ছে অবজেক্ট। এই যে অবজেক্ট যদি থাকে, তখন সেই ক্ষেত্রে তোমার অ্যাটাকের পরে অন বসাতে পারবা না। আ ম্যান অ্যাটাকড অন হিম, যেহেতু এটার অবজেক্ট আছে, তুমি কি বসাতে পারবা না? অন বসাতে পারবা না। কিন্তু যদি অবজেক্ট না থাকে, রে পাগলা, আই ওয়াজ অ্যাটাকড, অবজেক্ট যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার মানডে, এই মানডে তো অবজেক্ট না, মানডে কি? মানডে হচ্ছে অ্যাডভার্ব, মানডে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব যদি হয়, তাহলে এটা তো ধরো এটা নাই, এই অনটা নাই, যে আই ওয়াজ অ্যাটাকড মানডে, মানে আমি অ্যাটাক হয়েছে, আমাকে আক্রমণ করা হয়েছে মানডেতে, তাহলে দিনে, ঠিক আছে, এটা কিন্তু অবজেক্ট না। যেহেতু অবজেক্ট না, এই কারণে আমরা এটা তখন নাউন হিসেবে কাজ করবে, এর পূর্বে আমরা অন প্রিপোজিশন বসাতে হবে, অন প্রিপোজিশন বসাতে হবে। এইখানে কিন্তু তোমার এই অন প্রিপোজিশন ঠিক আছে, বুঝছো? আবার পরীক্ষার খাতায় এই হয়েছে হয়েছে, এইখানে তো দেখতেছি অ্যাটাকের পরে অন আছে, তার মানে এই জায়গায় ভুল, কেটে দেই, এটা ভুল ধরে বাক্যটাকে হিসাব করি, এরকমটা করিও না, ঠিক আছে? যে অ্যাটাকের পরে তোমার অন হয় না, ঠিক আছে, যদি হচ্ছে অবজেক্ট থাকে। যদি অবজেক্ট না থাকে, তাহলে কিন্তু অ্যাটাকের পরে কি হতে পারে? অ্যাটাকের পরে কিন্তু তোমার হচ্ছে অন হতে পারে। এবারে আসো আরেকটা অনেক মজার একটা সেন্টেন্স। আমরা দেখলাম যে ইমফাসাইজ এরপর তোমার কি হয় না বলতো? ইমফাসাইজ এরপরে তোমার অন প্রিপোজিশন হয় না। ধরো আমি বললাম যে ইমফাসাইজ, ইমফাসাইজ অন অন ইংলিশ। আরেকটা সেন্টেন্স বললাম, put emphasis on English, put emphasis on English, put emphasis on English। এই যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল? এই যে এটা ভুল। কেন ভুল? কারণ ইমফাসাইজ আছে, ইমফাসাইজের পরে তোমার অন হবে না। ইমফাসাইজের পরে অন তখনই হবে না যখন এই ইমফাসাইজটা ভার্ব হিসেবে কাজ করবে।
ইম্পাসাইজ এরপরে তোমার অন যে প্রিপোজিশনটা আছে এই অন প্রিপোজিশনটা তখনই হবে না যখন ইম্পাসাইজ ভার্ব হিসেবে কাজ করবে। কিন্তু এই জায়গায় পুট হচ্ছে ভার্ব, ইম্পাসাইজ হচ্ছে এখানে নাউন। ইম্পাসাইজ কি? নাউন। যখন তোমার এই ইম্পাসাইজটা নাউন হিসেবে কাজ করবে, ইম্পাসাইজ কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে, তারপরে কিন্তু তোমার অন বসতে পারে, তারপরে কিন্তু অন বসতে পারে। অন দ্য আদার হ্যান্ড এই যে অ্যাটাক, এই অ্যাটাকটাও যদি তোমার হচ্ছে কি ভার্ব হিসেবে না হয় নাউন হিসেবে হয়, তখনই কিন্তু তারপরে অবজেক্ট থাকলেও কিন্তু তোমার অন বসতে পারে। যেমন আমি বললাম যে দেয়ার ইজ অ্যান অ্যাটাক অন হিম, এই বাক্যটা কিন্তু সঠিক। কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে যদিও বা অ্যাটাক আছে, যদিও বা কি আছে, যদিও বা এখানে তোমার অ্যাটাক আছে, এই যে এখানে যদিও বা অ্যাটাক আছে এবং তারপরে অন হইলো কেন? কারণ এই অ্যাটাকটা এখানে নাউন, এই অ্যাটাকটা এখানে কি? নাউন। নাউন হওয়ার কারণে এখানে অ্যাটাক থাকার পরেও কি হইলো? অ্যাটাক থাকার পরেও এখানে তোমার অন হইলো। অ্যাটাক থাকার পরেও কি হইলো বলো তো? অ্যাটাক থাকার পরেও তোমার এখানে অন হইলো। আই হোপ তোমরা এই যে ঝামেলাগুলো, এই জিনিসগুলো তোমাদের কাছে একদম পানি ভাত হয়ে গেছে। এই জিনিসগুলো তোমাদের কাছে একদম পানি ভাত হয়ে গেছে। আমরা আরেকটা জিনিসকে একটু সলভ করি। আমরা আরেকটু জিনিসকে সলভ করি। আমরা দেখলাম যে ওয়েট যে ভার্বটা আছে, এই ওয়েটের পরে ফর বসে না। তাহলে দেখো তো এই যে ওয়েট ফর মি, এটা কি হবে না? হ্যাঁ, এটা তো ঠিকই আছে, এটা কোনো ওয়েট মি না, ওয়েট ফর মি, এই বাক্যটা রাইট। তাহলে কি বুঝলাম? যে ওয়েট এরপরে তোমার ফর এর পরে, ওয়েটের পরে ফর বসে তখন যদি এরপরে তোমার অবজেক্ট এমন না থাকে, যদি টাইম না থাকে, তাহলে কোন সময় হবে না? ধর আমি বললাম যে ওয়েট ওয়েট ফর আ টাইম, ওয়েট ফর আ টাইম, ঠিক আছে। অথবা বললাম যে ওয়েট ফর আ while, ওয়েট ফর আ while, এরকম বললাম। এই জায়গাতে তোমার এই ফরটা ভুল। এই জায়গায় এই যে ফরটা আছে না, এই ফরটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ এই যে ওয়েট এরপরে কি আছে? টাইম আছে। ওয়েট এরপরে টাইম আছে। যদি ওয়েটের পরে কি থাকে? টাইম থাকে। টাইম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এখানে ফর বসবে না। ওয়েটের পরে টাইম থাকলে সেই ক্ষেত্রে তোমার ফর বসাতে পারবা না। কিন্তু ওয়েটের পরে যদি টাইম না থাকে, আদার্স অবজেক্ট থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ফর বসাতে পারবা। দিস ইজ ফর্মুলা, দিস ইজ রুল, এবং এটা তোমার মাথায় রাখিতে হইবে, না রাখিলে কিন্তু তোমার হবে না। এবারে আসো আমরা অন্য একটাতে চলে আসলাম। ইন কেস অফ ওমিশন অফ প্রিপোজিশন, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে প্রিপোজিশন তুমি ব্যবহার করতে পারবা না, সেই জায়গাগুলো আমরা এবার একটু দেখব। প্রথম কথা হচ্ছে ইন কেস অফ এনি কোয়ালিফাইং ওয়ার্ড, অর্থাৎ এই যে কোয়ালিফাইং যে ওয়ার্ডগুলো আছে বা কোয়ান্টিফায়ার যেটাকে বলি, যেমন দিস, দ্যাট, এভরি, লাস্ট, অল, এই যে কোয়ালিফাইং যে ওয়ার্ডগুলো আছে, এই কোয়ালিফাইং এর পূর্বে বা কোয়ালিফাইং এর মানে পরে, সরি, কোয়ালিফাইং এর পরে তোমার কখনো কি হবে না বলো তো? হ্যাঁ, বিফোর এনি টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড, ধরো ডে, এই যে কোয়ালিফাইং ওয়ার্ডগুলো যদি ডে, নাইট, টুমোরো, ইভিনিং, এগুলোর ক্ষেত্রে যদি বসে, ঠিক আছে, তাহলে প্রিপোজিশন ইজ নট ইউজড, প্রিপোজিশনটা ব্যবহার হবে না। অর্থাৎ দিস, দ্যাট, তারপরে হচ্ছে এভরি, লাস্ট, অল, এই যে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ গুলো আছে, এগুলোর পরে যদি তোমার এই যে এগুলো থাকে, ডে, নাইট, মর্নিং, ইভিনিং, তারপর হচ্ছে ইয়ার, মান্থ, হ্যাঁ, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে প্রিপোজিশন, এই প্রিপোজিশন এগুলোর মাঝখানে আর হবে না। ধরো এই যে আই কেম দিস মর্নিং, এমনটা না যে আই কেম অন দিস মর্নিং, ঠিক আছে, এমনটা তুমি বলতে পারবা না। ওকে, যে আই কেম অন দিস মর্নিং বলা যাবে না। অথবা আই উইল স্টার্ট অ্যানাদার ব্যাচ অফ ইংলিশ নেক্সট ওয়েডনেসডে, এমনটা না যে অন দা নেক্সট ওয়েডনেসডে, এমন কিন্তু ভুল, এমনটা করা যাবে না। ক্লিয়ার? এগুলোর পূর্বে কখনো তোমার প্রিপোজিশন বসবে না। ওমিশন। এরপরে আ প্রিপোজিশন ইজ নট ইউজড বিফোর ওয়ার্ডস লাইক ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে, টুমোরো, টুডে, এই যে ভার্ব ইয়াগুলো আছে, সময়বাচক যে অ্যাডভার্ব গুলো আছে, এগুলোর পূর্বে তোমার কখনো কোনো প্রিপোজিশন বসবে না। মাই ফ্রেন্ড ইজ কামিং টুমোরো, নট অন টুমোরো অর বাই টুমোরো, এগুলো কিছুই হবে না, ঠিক আছে। অন কিছুই হবে না, জাস্ট টুমোরো ফ্রম লন্ডন, লন্ডন থেকে আমার ফ্রেন্ড আসতেছে। এরপরে অ্যামিড এবং অ্যামিডিস্ট, এর ভিতরে
জিনিসটা দেখো, অ্যামিড আর অ্যামিডিস্ট আর ইন্টারচেঞ্জেবল প্রিপোজিশন মিনিং ইন দ্য মিডল অফ, অর্থাৎ মাঝে, মধ্যে বোঝায়। ঠিক আছে, অ্যামিড আমাদের তোমাদের টেক্সট বই যেটা আছে সে টেক্সট বইয়ে কিন্তু অ্যামিডিস্ট প্রিপোজিশনটা আছে। ঠিক আছে, অ্যামিডিস্ট। ওকে, অথবা সারাউন্ডেড বাই, এর মানে হচ্ছে তোমার কোনো কিছুর মধ্যে, ইন দ্য মিডল অফ এটা বোঝায়, অথবা কি সারাউন্ডেড বাই বা কোনো কিছুর মধ্যে থাকা, এইরকম কি এটাকে রেফার করে বা মধ্যে থাকা বোঝায়। ঠিক আছে, ওয়েদার ইটস আ ফিজিক্যাল স্পেস অর আ সিচুয়েশন অর আ গ্রুপ অফ পিপল, এটা কিন্তু তোমার হতে পারে। ঠিক আছে, এটা তোমার ফিজিক্যাল স্পেস হতে পারে, এরপর হচ্ছে তোমার সিচুয়েশন অথবা গ্রুপ অফ পিপল, এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই অ্যামিড বা অ্যামিডিস্ট বসতে পারে। আই হোপ তোমরা এই জিনিসটা ক্লিয়ার। এরপর অ্যামিড এর মানে হচ্ছে মিডল অফ অর সারাউন্ডেড বাই। ঠিক আছে, হোয়াইল থ্রু এর অর্থ কিন্তু ভিন্ন। থ্রু মানে হচ্ছে তোমার ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড। ঠিক আছে, ধর এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে থ্রু, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। আর অ্যামিড মানে হচ্ছে ইন দ্য মিডল অফ, অর্থাৎ কোনো কিছুর মাঝে, মধ্যে। ওকে, এই জিনিসগুলো একদম সিম্পল বিষয়, এগুলো জাস্ট তোমরা হচ্ছে নিজেরা কিন্তু দেখে নিলেই কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবা। ওকে, আমি শুধু সেই জিনিসগুলো দেখাবো যেগুলো তোমাদের একটু খাটতে হবে। এই যে ব্যাক কোথায় কোথায় ব্যবহার হয়, রিটার্নিং, কোনো কিছু রিটার্ন করতে, ব্যাক করতে, মুভিং টু প্রিভিয়াস স্টেটস। ঠিক আছে, অর্থাৎ আগের জায়গা থেকে মানে অন্য জায়গায় মুভ করে, হি ওয়েন্ট ব্যাক টু রেস্ট। তারপর হচ্ছে দ্য রেয়ার অর অপোজিট সাইড, বিপরীত বোঝাতে, দ্য ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ হাউসের পিছনে, মুভিং ইন দ্য অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, অর্থাৎ ভিন্ন দিকে যাওয়া, হি ওয়াকড ব্যাক টুয়ার্ডস দ্য হাউস, অর্থাৎ সে বাসার ভিন্ন দিকে সে যাচ্ছে। এরপর অপোজিটটা কোথায় ব্যবহৃত হয়, স্প্যাটিয়াল, তারপরে হচ্ছে কনসেপ্টস এবং হচ্ছে তোমার ডাইরেকশন। দ্য ব্যাংক ইনস অপোজিট দ্য সুপারমার্কেট, অর্থাৎ বিপরীত বুঝাবে, ব্যাংকটা হচ্ছে তোমার অপোজিট দ্য সুপারমার্কেট, সুপারমার্কেটের বিপরীতে। কনসেপ্টস এর ক্ষেত্রে দ্য অপোজিট অফ ইজ, দ্য অপোজিট অফ হট ইজ কোল্ড। ঠিক আছে, এই যে অপোজিট অফ হট, অর্থাৎ এই যে গরমের যে বিপরীতটা, ঠিক আছে, এই গরমের বিপরীতটা হচ্ছে তোমার কি, হট। ডাইরেকশন, টু দ্য টু বাসেস আর মুভিং অন অপোজিট ডাইরেকশন, অর্থাৎ প্যারালাল ভাবে তারা হচ্ছে বিপরীত দিকে দুইজনে কি করতেছে, যাচ্ছে। এই যে ডাইরেকশন বোঝাতে তোমার অপোজিট ব্যবহার হতে পারে। এরপরে যে বিফোর আর এগো। ঠিক আছে, এটা জাস্ট তোমরা একবার দেখে নিলেই বুঝবা যে বিফোর অ্যান্ড এগো বোথ রেফার পাস্ট টাইমস। বিফোর এগো এই দুইটাই কি পাস্ট টাইমস বা অতীতের কাহিনীকে রেফার করে। ইগো ইজ ইউজড ইন্ডিকেট আ টাইম, এমন একটা সময়কে এগো রিলেটিভ টু প্রেজেন্ট, অর্থাৎ যেটা বর্তমানের সাথে কানেক্টেড। অর্থাৎ বিফোর বলতে এটা অনেক আগের, আর এগো বলতে এই বর্তমানের থেকে কাছে। হোয়াইল বিফোর রেফার্স টু টাইম preceding a specific event or action and in front of indicates spatial location. ঠিক আছে, before used to indicate time preceding specific event, আর এগো in front of, এগুলো জাস্ট তোমরা দেখে নেবে, এগুলো একদম ইজি স্কুইজি। এই জায়গাতে তোমাদের স্পেসিফিক কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের ফিক্সড যে প্রিপোজিশন গুলো আছে, এই ফিক্সড প্রিপোজিশন গুলো দেওয়া হয়েছে। এই ফিক্সড প্রিপোজিশন গুলোকে জাস্ট তোমরা কি করবা বলতো, ফিক্সড প্রিপোজিশন গুলোকে সুন্দরভাবে যদি তোমরা দুই একবার পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এগুলো একদম কি হয়ে যাবে, একদম তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, পানি ভাতের মতো হয়ে যাবে। সো তোমরা কোনো রকম অলসতা না করে এগুলো কি করে ফেলবা, এগুলো কিন্তু পড়ে ফেলবা। এগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আই হোপ তোমরা এগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতেছো। ঠিক আছে, এগুলো তোমাদের এখন হচ্ছে নিজেদেরকে পড়তে হবে, না পড়লে কিন্তু এই প্রিপোজিশন গুলো কিন্তু হবে না। এই যে কোথায় কোথায় টু ব্যবহার হবে, ঠিক আছে, তারপর হচ্ছে ফর, এরপর হচ্ছে ফ্রম, তারপর হচ্ছে অ্যাট, এই জিনিসগুলো মুখস্থ করে ফেলবা। এরপর হচ্ছে আপ, এগুলো থেকেই তোমার প্রশ্ন হবে। ঠিক আছে, এগুলো থেকেই প্রশ্ন হবে আশা করা যায় ইনশাল্লাহ। এরপর হচ্ছে এই যে অ্যাট, বাই, হ্যাঁ, এই যে যেগুলো ভিন্ন সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। জাস্ট তোমরা একবার দেখে নিলেই কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে কোপাই দিতে পারবা। এরপর হচ্ছে এই জায়গায় যেগুলো আছে, এই যে ফেইথ ইন, এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই ফিক্সড প্রিপোজিশন গুলো সুন্দরভাবে পড়বা। ফেইথ ইন, ফেমাস ফর, তারপর হচ্ছে এই যে ফিল ফর, ফেয়ার অ্যাট, ফিট ফর, ফন্ট অফ, ফ্রি ফ্রম, জয়েন ইন, বিলং টু, এগুলো অনেকবার এসেছে। অ্যাফ্রাইড অফ, তারপর হচ্ছে এই যে ওয়েট ফর, ওকে, বেস অন, ব্যালেন্স ফর, পে ফর, এরপরে হচ্ছে নক অ্যাট, ডিফার উইথ। ওকে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা কিন্তু কি করতে পারবা, সুন্দরভাবে পড়তে পারবা। আচ্ছা, এবারে আসো আমরা আরেকটু স্পেসিফিক ভাবে তোমাদের প্রিপোজিশনের কিছু কনসেপ্ট তোমাদেরকে একটু শেখাই। প্রিপোজিশনের কিছু কনসেপ্ট, ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট তোমাদেরকে আমি একটু শেখাই। সেটা হচ্ছে একদম খুব সহজভাবে শিখবা। সেটা হচ্ছে প্রথম যে কনসেপ্টটা শিখবা সেটা হচ্ছে যে ভার্ব। এই ভার্ব কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ
ট্রানজিটিভ, আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, এই ট্রানজিটিভ ভার্ব যেটা, ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগে বলতো, একটা তোমার অবজেক্ট লাগে। ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগে, অবজেক্ট লাগে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি লাগে না বলতো, ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো রকম অবজেক্ট লাগে না। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট লাগে না। যেমন আমি বললাম ধরো যে গো, এই গো কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এটা করতে কি অবজেক্ট লাগে না। অন দ্য আদার হ্যান্ড আমি যখন বলবো যে তোমার এই যে রিড, রিড পড়া, প্রত্যেকটা বই লাগবে, তার মানে এটার কি লাগতেছে, অবজেক্ট কিন্তু লাগতেছে। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ট্রানজিটিভ এন্ড হোয়াট ইজ ইনট্রানজিটিভ। এটা কেন বললাম, মূল এখন কথা হচ্ছে যে এই যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এইখানে কোনো রকম প্রিপোজিশন বসবে না। দিস ইজ রুল, এইখানে কোনো প্রিপোজিশন বসবে না। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে প্রোনাউন, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে প্রোনাউন, এগুলোর পরে কোনো রকম কি বসবে না বলতো, কোনো রকম তোমার প্রিপোজিশন বসবে না। যেমন ধরো আমি বললাম যে আই রোট আ লেটার, তাহলে দেখো রোট হচ্ছে একটা কি ভার্ব, একটা ট্রানজিটিভ ভার্ব। আ লেটার হচ্ছে তোমার একটা অবজেক্ট, আ লেটার কি অবজেক্ট, তাহলে অবজেক্ট এবং ট্রানজিটিভ ভার্ব এর মাঝখানে কোনো রকম প্রিপোজিশন বসানো যাবে না, কোনো রকম প্রিপোজিশন বসানো যাবে না। অন দ্য আদার হ্যান্ড এই যে ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো আছে, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি বসাতে হবে বলতো, তোমাকে প্রিপোজিশন বসাতে হবে। যেমন ধরো আমি বললাম যে আই ওয়াক, কে ই ডি, I walked for a while। ঠিক আছে, অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য হাঁটতে বের হলাম, আমি কিছুক্ষণের জন্য কি করতে হলাম, হাঁটতে বের হলাম। তাহলে এই যে ওয়াক মানে হচ্ছে হাঁটা, দিস ইজ একটা ইনট্রানজিটিভ ভার্ব, একটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে যেহেতু কোনো অবজেক্ট নাই, এই কারণে আমরা কি বসাইছি, এই কারণে আমরা হচ্ছে তোমার এখানে তোমার কি বসাইছি, ফর বসাইছি। এই কারণেই তোমরা যে জানো যে ডিসকাস যে ভার্বটা আছে, এই ডিসকাস ভার্বের পরে কোনো রকম কি বসে না, ডিসকাস ভার্বের পরে কোনো রকম তোমার প্রিপোজিশন বসে না। কেন বসে না, কারণটা হচ্ছে যে আই ডিসকাস, ডিসকাস দ্য ম্যাটার। এর কারণটা কি, ডিসকাস ভার্বের পরে শুধু তো আমরা বলি যে ডিসকাস ভার্বের পরে কোনো রকম প্রিপোজিশন বসে না। হোয়াট ইজ দ্য রিজন, দ্য রিজন ইজ এই যে ডিসকাস ভার্বটা, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা কি বলতো, ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এরপরে ডিরেক্ট অবজেক্ট থাকে, এবং অবজেক্ট থাকার কারণে মাঝখানে কোনো রকম প্রিপোজিশন বসানো যায় না, কোনো রকম প্রিপোজিশন বসানো যায় না। কিন্তু এই ডিসকাশনকে যখন তুমি অন মানে ডিসকাশনকে যখন তুমি হচ্ছে নাউন রূপে ব্যবহার করো, যে আই হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ডিসকাশনের পরে তোমার যে ভার্ব সরি প্রিপোজিশন, সেই প্রিপোজিশন কিন্তু তোমরা বসাইতে পারো। ক্লিয়ার, কারণ তখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আই হোপ তোমরা ক্লিয়ার। এখন আসো যে কিছু কিছু কিন্তু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে কখনোই তোমরা কি বসাতে পারবে না, এই প্রিপোজিশন বসাতে পারবে না। সেই ভার্বগুলো কি কি, সেগুলো হচ্ছে তোমার এই যে যেই ভার্বগুলোর পরে, যেই ভার্বগুলোর পরে নট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বসানো যাবে না, সেগুলো কি কি লিখে নাও। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে তোমার রিচ, রিচ ভার্বের পর কোনো রকম প্রিপোজিশন বসা যাবে না। তারপরে ধরো এই যে ইন্টার, এরপরে হচ্ছে তোমার ডিসকাস, ডিসকাস, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ডিজায়ার, ডিজায়ার, ডিসকাস, ডিজায়ার। এরপরে হচ্ছে এক্সপ্লেইন, এক্সপ্লেইন। এরপর হচ্ছে তোমার অ্যালো, ঠিক আছে। অ্যানসার, অ্যানসার, ANSER, অ্যানসার, হ্যাঁ। এক্সপেক্ট, অ্যানসার, এক্সপেক্ট, অ্যানসার, এক্সপেক্ট, ঠিক আছে। রাইট, কন্ট্রোল, রাইট, কন্ট্রোল, অর্ডার, জয়েন। এই যে প্রিপোজিশন গুলো আছে, এই প্রিপোজিশন গুলোর পরে কিন্তু তোমার প্রিপোজিশন কিন্তু সরি এই প্রিপোজিশন, এই ভার্বগুলোর পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন বসে না। প্লিজ টেক আ স্ক্রিনশট, টেক আ স্ক্রিনশট, আর স্লাইডটা তো তোমরা পেয়ে যাবা। ওকে, স্লাইড ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে। ওকে, আই হোপ তোমরা এই বিষয়টাও কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবারে আসো প্রিপোজিশনের সেকেন্ড 3 নাম্বার কনসেপ্ট, প্রিপোজিশনের কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট নাম্বার 3। 3 নাম্বার কি কনসেপ্ট, 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে তোমার
এগ্রিমেন্ট রুল, প্রিপোজিশন এগ্রিমেন্ট, প্রিপোজিশন এগ্রিমেন্ট। প্রিপোজিশন এগ্রিমেন্ট জিনিসটা কি? প্রিপোজিশন এগ্রিমেন্ট জিনিসটা হচ্ছে যে যদি কোন একটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা নাউন এর পরে যদি ফিক্সড একটা প্রিপোজিশন লাগে, ফিক্সড ধরো একটা কি লাগে, প্রিপোজিশন লাগে, ফিক্সড একটা প্রিপোজিশন লাগে, এরপরে ধরো এইদিকে আরো একটা তোমার ভার্ব থাকতে পারে, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে হচ্ছে তোমার নাউন থাকতে পারে, ঠিক আছে, এরপরেও তোমার কি লাগবে, ফিক্সড প্রিপোজিশন লাগবে, ফিক্সড প্রিপোজিশন লাগবে, ফিক্সড প্রিপোজিশন লাগবে, এখানেও ফিক্সড প্রিপোজিশন লাগবে। কখন? যদি যদি মাঝখানে মাঝখানে যদি তোমার এই ফ্যান ভয়েস থাকে, ফ্যান ভয়েস থাকে। ফ্যান ভয়েস মানে কি তোমরা সবাই জানো যে এফ তে ফর, এ তে এন্ড, এরপর হচ্ছে এন তে কি নর, বি তে বাট, অ তে অর, এরপর হচ্ছে ওয়াই তে ইয়েট, এস তে সো। এই ফ্যান ভয়েস যদি থাকে, ফ্যান ভয়েস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে উভয় দিকেই কি লাগবে বলতো, প্রিপোজিশন দিতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো দিকে প্রিপোজিশন দাও আর একদিকে প্রিপোজিশন না দাও তাহলে তোমার সেন্টেন্সটা কিন্তু কি যাবে, সেন্টেন্সটা তোমার ভুল হবে এবং পরীক্ষার খাতায়ও কিন্তু তুমি নাম্বার পাবা না। যেমন ধরো এক্সাম্পল হিসেবে আমি ধরো বললাম যে ধরো একটা সেন্টেন্স এমন লেখা আছে যে শি ইজ senior to and more senior to and more expert than রাস। তাহলে এইখানে দেখো এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাতে যে এইখানে এন্ড আছে, এইরকম যদি এন্ড ছাড়া ফ্যান ভয়েসের যে কোনো একটা কিছু যদি কোনো কিছু যুক্ত হয়, ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে বাট এগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে এইখানে একটা কি দেখতেছে, সিনিয়র, একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে অ্যাডজেক্টিভের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বলতো, ফিক্সড প্রিপোজিশন হচ্ছে টু। তাহলে শি ইজ সিনিয়র টু, তাহলে সিনিয়র এরপরে যেমন টু বসেছে অনুরূপ ভাবে এই যে এটাও একটা অ্যাডজেক্টিভ, এক্সপার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এক্সপার্ট এর পরে প্রিপোজিশন এখানে দেন বসাতে হবে, এক্সপার্ট এর পরে প্রিপোজিশন একটা কি বসাতে হবে, দেন বসাতে হবে। অর্থাৎ যদি কোনো কিছু বুঝায়, ধরো এখানে এমনটা থাকলো যে শি ইজ সিনিয়র টু অ্যান্ড জুনিয়র, জুনিয়র, এরপরে ধরো মি বসাইলাম, তাহলে এই জায়গায় কিন্তু তোমার টু বসাতে হবে, কারণ জুনিয়রের সাথে কি বসে, জুনিয়রের সাথে তোমার টু বসে। এরকম কিন্তু তোমার হচ্ছে কনফিউশন করে তোমাদের পরীক্ষায় কিন্তু দিবে, তো সেই ক্ষেত্রে তোমাদের কনফিউশন হওয়া যাবে না, মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে যে অ্যান্ড দিয়ে যদি যুক্ত থাকে তাহলে এর আগে যদি কোনো নাউন অথবা হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে, এরপরে যে প্রিপোজিশন বসবে এবং তোমাদের সেম প্রিপোজিশন না কিন্তু এইখানকার যে ভার্ব বা এখানকার যে অ্যাডজেক্টিভ বা এখানকার যে নাউন তারও সাথে যে ফিক্সড প্রিপোজিশনটা আছে সেই ফিক্সড প্রিপোজিশনটা বসাতে হবে। অর্থাৎ দুই দিকেই তোমার কিন্তু প্রিপোজিশন কিন্তু লাগবে। দুই দিকে যদি প্রিপোজিশন না দাও তাহলে কিন্তু তোমার কিন্তু এই সেন্টেন্সটা কি হবে বলো তো, সেন্টেন্সটা কিন্তু রং হয়ে যাবে, সেন্টেন্সটা কি হয়ে যাবে, রং হয়ে যাবে। আই হোপ তোমরা 3 নম্বর যে কনসেপ্টটা, এই 3 নম্বর কনসেপ্টটা তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কনসেপ্ট নাম্বার 4 নাম্বার যে কনসেপ্ট, ঠিক আছে, 4 নাম্বার কনসেপ্ট একটু শিখে রাখো। অনেক সময় এমন হয় যে প্রিপোজিশন প্লাস তোমার প্রিপোজিশনের সাথে অনেক সময় কি বসে, সরি প্রিপোজিশন বলতেছে নাউন, একটা নাউন হয়, নাউনের পরে একটা প্রিপোজিশন হয়, আবার এরপরে তোমার আরো একটা কি বসে বলতো, এরপরে একটা তোমার হচ্ছে নাউন বসে। এইরকম যদি হয় যে নাউন প্লাস প্রিপোজিশন এরপরে আবার হচ্ছে কি নাউন, যেমন ধরো আমি বললাম যে ডোর টু ডোর, ডোর টু ডোর, ডোর টু ডোর, ঠিক আছে, এটা একটা কিন্তু নাউন। তাহলে সেই ক্ষেত্রে তোমার এই যে নাউনটা এবং এই যে নাউনটা, এই দুইটা নাউনে কি হতে হবে বলতো, সিঙ্গুলার নাউন হতে হবে। এইটাও সিঙ্গুলার নাউন হতে হবে, এটা সিঙ্গুলার নাউন হতে হবে, এটা কোনোভাবেই প্লুরাল হওয়া যাবে না। এবং যেহেতু দুইটাই সিঙ্গুলার হবে তাহলে তোমার সাবজেক্টটাও কি হবে, সাবজেক্টটা তোমার সিঙ্গুলার সাবজেক্ট হবে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। সিঙ্গুলার সাবজেক্ট হলে তোমার সেই ক্ষেত্রে ভার্বটা যেটা বসাবা সে ভার্বটা তোমার কি ভার্ব বসাতে হবে, সে ভার্বটা তোমার সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, সে ভার্বটা তোমার কি ভার্ব বসাতে হবে, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আই হোপ তোমরা এই যে 4 নাম্বার যে কনসেপ্টটা, 4 নাম্বার কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 4 নাম্বার যে কনসেপ্টটা, সে 4 নাম্বার কনসেপ্টটা ক্লিয়ারলি কি করেছো, বুঝতে পেরেছো।
ওকে, হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? এনি কোশ্চেন? এরপরে তোমাদের যদি কোনো ধরনের এই অ্যাডজেক্টিভ নিয়ে যদি ঝামেলা থেকে থাকে, ঠিক আছে, তোমাদের এই যে প্রিপোজিশন নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে হচ্ছে কমেন্টে কিন্তু রিচ করতে পারো। আমরা এই প্রিপোজিশন নিয়ে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু করা দরকার, যতটুকু জানা দরকার তোমাদের এই অ্যাডমিশন পরীক্ষার জন্য, তার সবটাই কিন্তু আমরা তোমাদেরকে হচ্ছে আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে? তো যেহেতু সবটাই আমাদের আলোচনা করার চেষ্টা করেছি, এর মধ্যেও যদি তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করতে পারো। আমরা তোমাদের প্রশ্নের অ্যান্সার কিন্তু ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা আমাদের সাথে ইনশাল্লাহ। আজকে আমাদের লেকচার 3 হলো। লেকচার 4-এ আমরা কিন্তু প্রিপোজিশনের পরের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে কনজাংশন। আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা টপিককে আমরা কিন্তু পুরো ইংলিশ গ্রামারটা কিন্তু তোমাদের জিএসটি পরীক্ষার আগেই কিন্তু আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব, যাতে করে এই যে ইংলিশ গ্রামার যে সিরিজটা, এই সিরিজটা কিন্তু থেকে যায়। তো আমরা আজকে হচ্ছে 3 নম্বর লেকচার শেষ করলাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে 4 নম্বর ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।